জন্ম লগ্নম ফলম কর্ম জননম, আমাদের যে জন্ম ছক, দ্যাট রিফ্লেক্টস মেনি পাস্ট সাইকেল অফ রিবার্থ। অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে একটা টাইম, আর বাস্তু সেখানে একটা এনশিয়েন্ট সায়েন্স অফ আর্কিটেকচার, যেটাকে আমরা আজকের দিনে বাস্তুশাস্ত্র হিসেবে বলছি। উই কান্ট চেঞ্জ এনিওয়ানস ডেস্টিনি উইচ ইজ অলরেডি ডিজাইনড বাই গড। তার মানে আপনি কি বলছেন যে আমরা নর্থে মাথা দিয়েও শুতে পারি, অসুবিধা হবে না? নর্থে মাথা দিয়ে শোয়াটা কোনো বাস্তু দোষ নয়। হেলথ ইস্যুসও কিন্তু মিরর থেকে আসে, কি সেটা হরোস্কোপ বলবে। বাস্তু দোষের কারণে কি স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হতে পারে? একদম হতে পারে। রাহু কেতু প্লেজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দিস পাস্ট লাইফ রিলেশন। খারাপ এবং ভালো বলে কোনো হরোস্কোপ হয় না, প্ল্যানেটস ফল দেবে মহাদশাকে। 9th হাউসে যাদের রাহু থাকে তাদের আমি দেখেছি যে শুনবে সবার, করবে নিজের। কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে না। কেন আপনি জিজ্ঞেস করেন না যে আমার পারপাস অফ লাইফ কি? সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদ সুপর্ণা পাল যাদব। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি অ্যাস্ট্রো বাস্তু নিয়ে, এছাড়াও কথা হয়েছে পেন্ডিং কর্মা এবং পাস্ট লাইফ নিয়েও। শেষ পর্যন্ত শুনতে হবে কিন্তু। সুপর্ণা, সঙ্গে সঙ্গীতায় স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। আর আজকে তো আমরা বেশ একটা ভালো সাবজেক্ট নিয়ে আলোচনা করব, বাস্তু তার সঙ্গে অ্যাস্ট্রোলজি। একদম। দুটো কিভাবে কানেক্ট করা যায়? অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে একটা টাইম, আর বাস্তু সেখানে একটা এনশিয়েন্ট সায়েন্স অফ আর্কিটেকচার, যেটাকে আমরা আজকের দিনে বাস্তুশাস্ত্র হিসেবে বলছি। এবার বাস্তু মানেই একটা স্পেস এলিমেন্ট, যেখানে পঞ্চতত্ত্ব মানে পঞ্চভূত, 5 এলিমেন্টস, অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ, এবং সেটা নিয়েই এই এনার্জি, যেটা আমাদের অ্যাস্ট্রোলজিতেও কিন্তু এই পঞ্চভূত পঞ্চতত্ত্ব রয়েছে। এই দুটোর অ্যামালগামেশন অর অ্যালাইনমেন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। এটাই হচ্ছে অ্যাস্ট্রো আর বাস্তু। এবার ইন্ডিভিজুয়াল যারা রয়েছেন, সাপোজ আমি একটা যদি এক্সাম্পল দেই, যেমন লিও অ্যাসেন্ডেন্ট, মানে যদি কারোর লগ্ন হয়ে যাচ্ছে সিংহ, তার মানে তার ফেভারেবল যে ডিরেকশন সেটা হচ্ছে ইস্ট। এবার ইস্টের দিকটাতে সে কিন্তু তার স্টাডি রুম, বা সে যদি আইটিতে কাজ করে বা যে কোনো রকম ওয়ার্ক যেটাও করছে, সেটা কিন্তু ইস্টের ডিরেকশনে করলে সে কিন্তু বেশি প্রসপার করবে। কেন কি, সেটা তার লাকি ডিরেকশন হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা আমাদের আজকে বুঝে নিতে হবে যে বাস্তুর সঙ্গে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট, আমাদের জন্ম ছকের একটা গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। মানে এটা নিয়ে কিন্তু আমরা নর্মালি কথা বলি না। আমরা বাস্তু নিয়ে কথা বলি, আমরা জন্ম ছক নিয়ে কথা বলি। আজ আমরা দুটো মিলিয়ে একটা কিছু পেতে চলেছি, তাই তো? একদম। তাহলে ব্যাপারটা একটু প্রথম থেকে ডিটেলে বুঝতে চাইবো তোমার কাছ থেকে। বাস্তুতে আমাদের যেটা ডিরেকশনস রয়েছে, যেমন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্মালি সবাই জানে, কিন্তু এটার আবার সাব ডিরেকশনস রয়েছে। যেটা এই যে স্কেলটা রয়েছে, এখানে আমি একটু সবাইকে বলবো যে দেখতে, এবং এখানে এটাকে বলি আমরা শক্তি চক্র বা বাস্তুর চক্র। এই চক্রটা যদি কেউ ফলো করে, যদি কারোর কাছে ফ্লোর প্ল্যান থাকে, এইটা হচ্ছে মিডল পোর্শনটা হচ্ছে আমাদের ব্রহ্মস্থান, এবং ব্রহ্মস্থান থেকেই কিন্তু আমাদের এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটস, যেটা আমরা সাধারণত জানি হয়তো না, আমরা শুধু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট জানি, অথবা নর্থ আর সাউথের মাঝখানে যে ডিরেকশনটা পড়ছে সেটাকেই আমরা হয়তো একটা ডিরেকশন হিসেবে মেনে নিচ্ছি। কিন্তু এক একটা ডিরেকশনের এক একটা স্পেসিফিকেশন রয়েছে। সাপোজ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট হচ্ছে গেইনস অ্যান্ড প্রফিটের ডিরেকশন, এবং অ্যাস্ট্রোলজিক্যালি আবার ওয়েস্ট হচ্ছে শনির ডিরেকশন। তার মানে আমাদের প্রত্যেকটাই দেখতে হবে, শুধুমাত্র আমরা ওয়েস্ট দেখলাম না, তাহলে হবে না। মানে আমাদের দেখতে হবে মানে সেই দিকটার কে লর্ড রয়েছে। একদম। এবং তুমি দেখবে যে অনেকে বলে যে আমার একটা ফ্ল্যাটে 10তলা বিল্ডিং রয়েছে। এবার স্পেসিফিক কোনো একটা ফ্লোর বা স্পেসিফিক কোনো একটা ফ্ল্যাটেই হয়তো বাস্তুদোষ হচ্ছে, পুরো বিল্ডিংটাতে কিন্তু হচ্ছে না। এর কারণ হচ্ছে, সাপোজ আমি একটা এক্সাম্পল নিয়ে, ফার্স্ট ফ্লোরে প্রবলেমটা হচ্ছে। এবার ফার্স্ট ফ্লোরের যে ওনার, তার হরোস্কোপটা কি আমরা দেখেছি, নাকি শুধু আমরা বাস্তুটা দেখছি? কেন কি, ফার্স্ট ফ্লোরের যে ওনার, তার মহাদশা আলাদা, আবার প্রত্যেকটা ফ্লোরে যারা রয়েছে তাদেরও হরোস্কোপ কিন্তু আলাদা আলাদা। তাহলে প্রত্যেকজনের ওপরে সেই বাস্তুদোষটা কিন্তু পড়বে না। কার কখন পড়বে এটা অ্যাস্ট্রোলজি বলবে। টাইম এলিমেন্টটা, মহাদশা যেটাকে আমরা বলি।
এটা কিন্তু একদম নতুন একটা কথা একদম, তুমি বললে, একদম। কেননা আমরা সব সময় দেখি, আমরা কিন্তু খুব পার্টিকুলারলি বলে দিই, হুম হুম হুম। মানে সাউথ ওয়েস্টের দরজা আছে তার মানে ক্ষতি ভালো হবে, না, একদম নর্থ ইস্টে ওয়াশরুম আছে তার মানে ভালো একদম। না। আমাদের বিচার করতে হবে ওই বাড়িটা যার, যিনি ওনার, তার কি রয়েছে জন্মছক, ও তার জন্মছকে ওই বাড়িটা স্যুট করছে কিনা। একদম। আমি একটা রিয়েল কেস স্টাডি বলছি। একটা ক্লায়েন্ট ছিলেন, এটা একটা খুব সিরিয়াস কেস এবং রিয়েল ঘটনা। এটা একটু সুপার ন্যাচারালের মধ্যে চলে যাচ্ছে। একটা ক্লায়েন্ট কলকাতারই একজন ছিলেন। তার ছেলের বয়স হচ্ছে 13 বছর এবং তারা একটা নতুন বাড়ি কেনেন এবং তারপর থেকেই যত রাজ্যের প্রবলেম স্টার্ট হয়। উনি আমার কাছে এসছিলেন এবং তার ছেলে সেই স্পিরিটটা কিন্তু দেখতে পাচ্ছিল। শুধু ছেলেই দেখতে পাচ্ছে এবং তার পুরো বাড়িতে লিখে দিচ্ছে, মানে দেয়ালটা পুরো লেখাতে ভর্তি, স্ক্র্যাচেস রয়েছে এবং ছেলেটাকে বারংবার আঁচড়ের দাগ কাটছে। এটা একটা প্রবলেম ছিল। যখন আমরা সেখানে গেলাম এবং এনার্জি চেক করলাম তখন অবশ্যই নেগেটিভ। যেমন আমি তোমাদেরকে বলতে চাইবো, এই যে এটা একটা অরা চেকিংয়ের একটা যন্ত্র, যেটা আমরা বাস্তুতে আরও যন্ত্র রয়েছে। এইটা কিন্তু এনার্জি চেকিংয়ের জন্য আমরা ইউজ করি। এটাকে যখন আমরা কোনো ইনস্ট্রাকশন দেব কতটা পজিটিভ রয়েছে, এই যে মানে 180 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি। এরকমভাবেই এটা কম বা বেশি খুলতে পারে। যেমন এইটা হচ্ছে প্রায় 40 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রির একটা অ্যাঙ্গেল। এরকমভাবে এনার্জিটাকে কিন্তু আমরা বাস্তুতে চেক করতে পারি। এছাড়াও জিওপ্যাটিক স্ট্রেস রয়েছে, মানে তার মাটি চেকিংটাও কিন্তু আমরা এই যন্ত্রের মধ্যে দিয়ে সেই মাটিটাকে চেক করতে পারি যে সেখানে কোনো নেগেটিভ পজিটিভ কী রয়েছে। এইটা দেখাটা খুবই দরকার। কেন কি, যখন কোনো সুপার ন্যাচারাল এলিমেন্ট বাস্তুতে ইনভলভ হয়ে যাচ্ছে তার মানে সেখানে কোনো রকম হিস্ট্রি রয়েছে। জানা গেল যে সেই বাড়িটা যারা কিনেছিলেন সেখানে একটা সুসাইডাল ব্যাপার ছিল। তারা আগে ভাড়া বাড়িতে থাকতেন, কোনো সমস্যা ছিল না, কিন্তু যবে থেকে সেই বাড়িটা কিনলেন তবে থেকেই সেই ছেলেটা ভুগছে এবং তিনি অনেক জায়গায় গেছিলেন, মানে কোনো মতেই তার কিছু হচ্ছিল না। যখন আমরা সেটাকে চেঞ্জ করলাম, এনার্জিটাকে চেক করলাম, আস্তে আস্তে তিনি রিলিফ পেলেন। তো আমাদেরকে শুধু বাস্তু দেখলে হবে না, আমাদেরকে হরোস্কোপ দেখতে হবে, আর খুব ক্রিটিক্যাল কেস হলে বাস্তু ভিজিটও করতে হতে পারে, যেটা শুধু দেখে বা অনলাইনে সম্ভব একদমই নয়। কেন কি, বাস্তুটা ইটসেলফ ইজ আ সাইট ভিজিট সাবজেক্ট। সেটা তো বটেই, কিন্তু তাও আজকে আমরা একটু জানার চেষ্টা করব, তোমাকে যখন সামনে পেয়েছি তখন ডিটেলে একটু জানার চেষ্টা করব যে আমাদের বাড়িতে কোথায় কি থাকলে ভালো হবে আমাদের জন্য। সব থেকে প্রথমে যেটা আমরা দুটো জিনিস নর্থ ইস্ট নিয়ে আমরা খুব বলি যে নর্থ ইস্টে টয়লেট ভালো না, একদম। কারণ হচ্ছে নর্থ ইস্টের দিকটাতে হচ্ছে বাস্তুপুরুষের মাথা থাকে। এই যে এটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট, ঠিক আছে। নর্থ ইস্ট বলে একটা জায়গা রয়েছে, মানে নর্থ থেকে আমরা যদি নর্থ ইস্ট দেখি, এই পুরো সেকশনটা কিন্তু ব্লু কালার, মানে ওয়াটার এলিমেন্টের একটা জায়গা, মানে জলতত্ত্বের জায়গা, উত্তর দিকটা পুরো। এবারে পার্টিকুলারলি যখন আমরা নর্থ ইস্টে আসছি, সেটা আমাদের হেলথটাকে কন্ট্রোল করছে এবং ক্ল্যারিটি, মাইন্ডের ক্ল্যারিটিটাকে কন্ট্রোল করছে। তার মানে সেখানে যদি আমরা ফ্লাশ করি বা কোনোভাবে কোনো রকম টয়লেট, বাথরুম, রান্নাঘর ইনফ্যাক্ট যদি করি, অবশ্যই কিন্তু সেখান থেকে হেলথ প্রবলেমস আসবে। কিন্তু নর্থে যদি আমরা করি তাহলে কিন্তু অ্যাট্রিবিউটসটা চেঞ্জ হয়ে গেল। তখন আমরা জব অপরচুনিটিসে প্রবলেম ফেস করব, হেলথ প্রবলেমস কিন্তু আর করব না। কেন কি, নর্দার্ন ডিরেকশন হচ্ছে আমাদের অপরচুনিটি। যেই অ্যাট্রিবিউটটা গন্ডগোল করছি সেই অ্যাট্রিবিউট থেকেই কিন্তু প্রবলেমটা আসবে, অন্যান্য প্রবলেম কিন্তু হবে না। এবারে নর্থ ইস্টে যখন কেউ টয়লেট বা রান্নাঘর অলরেডি করে দিয়েছে, সেটাকে তো আর ভাঙা পসিবল হয় না ফ্ল্যাটে, মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে এটা সম্ভবও নয় সব সময়। একদম। যাদের বাড়ি রয়েছে, যারা এখনো বানাননি বা খালি জমি রয়েছে, যারা প্ল্যান করছেন, তারা অবশ্যই বাস্তুমতে করবেন। কিন্তু যাদের কাছে কোনো অপশনস নেই, যেহেতু এই রিজনটা হচ্ছে একটা ওয়াটার এলিমেন্টের জায়গা, আমাদের যদি এখানে টয়লেট কোনোভাবে হয়ে যায় নর্থ ইস্টে, আমরা একটা ব্লু 3 থেকে 4 ইঞ্চের একটা ব্লু টেপ আমরা ওই টয়লেট সিটের চারদিকে আমরা ফ্লোরে লাগিয়ে দেব, টু লক দ্য এনার্জি। আমরা কি করলাম, সেই ডিরেকশনের যে এনার্জিটাকে সেটা জলতত্ত্বে কনভার্ট করে সেটাকে আমরা ব্লক করে দিলাম। এটা খুব ইজি একটা রেমেডি, যেটা সাধারণ মানুষ করতে পারবেন।
এটা করলে এফেক্ট খানিকটা কমে যাবে, হ্যাঁ, পুরোটা হয়তো পুরোটা যাবে না, হবে তাই না। তো? কেন কি নর্থ ইস্টের যে প্রবলেমটা পুরোপুরি রেকটিফাই করা যায় না, অন্যান্য ডিরেকশনের রেমিডিস কিন্তু পুরোপুরি কাজ করে। বাড়িতে কারুর ধরুন ক্রনিক কোনো প্রবলেম হচ্ছে, বারংবার শরীর খারাপ লেগেই রয়েছে বা ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, তারা কিন্তু একটু হলেও উপকার পাবে। পুরোপুরি আমরা কোনোভাবে কিন্তু নর্থ ইস্টের প্রবলেমটাকে সলভ করতে পারি না। এবং অ্যাস্ট্রোলজিক্যালিও, এটা যদি আমি শুধু বাস্তু না, আমি যদি অ্যাস্ট্রোলজিক্যালিও বলি, অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে আমাদের যে হরোস্কোপটা, সেটা হচ্ছে স্ন্যাপশট অফ দ্য স্কাই। যখন একজন কেউ জন্মাচ্ছে, একটা জাস্ট একটা স্ক্রিনশট যেমন আমরা নেই, স্কাইয়ের কি পজিশনস ছিল, প্ল্যানেটারি পজিশন, সেটাই হচ্ছে আমাদের হরোস্কোপ। সেটাকে আমরা তো বদলাতে পারবো না। উই কান্ট চেঞ্জ এনিওয়ানস ডেস্টিনি উইচ ইজ অলরেডি ডিজাইনড বাই গড। আমরা কি করতে পারি, শুধু সেটাকে স্মুদেন করতে পারি, গাইড করতে পারি। এই নর্থ ইস্টটাকে অ্যাস্ট্রোলজিক্যালি কিভাবে ব্যাখ্যা করা হয়? অ্যাস্ট্রোলজিক্যালি এই যে ডিরেকশনটা নর্থ ইস্ট, সেটা হচ্ছে জুপিটার, মানে বৃহস্পতির ডিরেকশন। এবং এইটা ফিন্যান্সও কিন্তু কন্ট্রোল করছে অনেকটা, মানে হেলথ অ্যান্ড ফিন্যান্স। এবার সেখানে যদি আমরা কোনোভাবে প্রবলেম করছি, অবশ্যই সেখান থেকে প্রবলেম আসছে। আমরা রেকটিফাই করব কিভাবে, সেটা আমরা জানলাম ওই ব্লু টেপটা। এবং জীব কারকাও হচ্ছে বৃহস্পতি, মানে জীবন পাওয়া বা জীবন দান, মানে কারুর ধরুন সন্তান হচ্ছে না বা সন্তান প্রাপ্তিতে প্রবলেম হচ্ছে, সেটাও কিন্তু সেই বৃহস্পতির এলিমেন্টটাকে কন্ট্রোল করছে। নর্থ ইস্ট নিয়ে যখন আমাদের কথাই হচ্ছে, একটা জিনিস জানতে চাইবো। আমাদের বলা হয় নর্মালি যে নর্থ ইস্টে যদি ঠাকুর ঘর থাকে সব থেকে ভালো হয়, এটা কেন? ঠাকুর ঘর হচ্ছে একটা খুব শুভ একটা জায়গা। আমাদের পুরো বাড়িতে আমরা বলি যে আওয়ার হোম ইজ আওয়ার টেম্পল, মানে পুরো বাড়িটাই তো আমাদের মন্দির, এবং যেভাবে আমরা সেটাকে সাজাবো। এবং সব থেকে শুভ স্থান, মানে এটা যদি আমি বলি বিশ্বকর্মা প্রকাশ, আমাদের যে বই রয়েছে বাস্তুবিদ, যেটা বাস্তুপুরুষ যেটা বর্ণনা করা রয়েছে, বিশ্বকর্মা প্রকাশে লেখা রয়েছে যে উত্তর পূর্ব দিক হচ্ছে আমাদের বাস্তুতে সব থেকে স্পিরিচুয়াল একটা জায়গা। বাস্তুপুরুষের মাথা থাকছে সেখানে। সেখানে যদি আমরা মন্দির স্থাপনা করি, ঠাকুরকে রাখি, অবশ্যই আমরা একটা শুভ জায়গাতেই ঠাকুরকে রাখবো। তো সেই জন্যেই আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে উত্তর পূর্ব দিক হচ্ছে যেহেতু একটা শুভ স্থান, ঠাকুরকে আমরা রাখতে পারি। এটাই হচ্ছে ঈশান কোণ, যেটাকে আমরা বলি ঈশান দেবতার তার বাস, সেই জন্যই কিন্তু আমরা সেখানে রাখছি। আমরা একটা দিক নিয়ে কথা বললাম, এবার পরপর যদি আমরা দিকগুলো নিয়ে এক এক করে কথা বলতে পারি। উত্তর দিকের যখন কথাটা হচ্ছে, এটা পুরোটাই ওয়াটার এলিমেন্টের ডিরেকশন, এবং তারপরে যেটা আসছে সেটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকটা হচ্ছে আবার কিন্তু একটা জয়, এনজয়মেন্ট, ফান, এরকম একটা ব্যাপার। এবং অ্যাস্ট্রোলজিক্যালি সেটা রবির সাথে কানেক্টেড। সান রাইজেস ইন দ্য ইস্ট, ভিটামিন ডি পাই। এখানে আপনি ব্যালকনি করতে পারেন, বা আপনি যদি আপনার বাড়িতে পূর্ব দিকে একটা বাচ্চার ছবি লাগাচ্ছেন, তার মানে কি পূর্ব দিক থেকে আপনি একটা জয় পাচ্ছেন, হ্যাপিনেস পাচ্ছেন, ফান লাভিং একটা ব্যাপার, যেই ছবিটা দেখে আপনি প্রচণ্ড খুশি হচ্ছেন। এরকম কোনো জিনিস কিন্তু আমরা সেই পূর্ব দিকটাতে লাগাতে পারি। পূর্ব দিকে যদি বেডরুম হয়, কোনো অসুবিধা নেই। বেডরুমে আমরা সেই ফ্রেমটা বা সেই ফটোটা কিন্তু আমরা রাখতে পারি। বেডরুমে কোনো প্রবলেম নেই। অনেকে বলে দেখুন আমাদেরকে তো স্পেসটাকেও এনার্জাইজ করতে হবে, এবং তার সাথে সাথে আমাদেরকে স্পেসটাকে ইউজও করতে হবে। আমরা পূর্ব দিকে এটা করতে পারবো না বলে ছেড়ে রেখে দেবো, তা তো হয় না। এখন তো স্পেস মানেই একটা প্রচণ্ড ভ্যালুয়েবল একটা ব্যাপার, কেন কি সবারই ম্যাক্সিমাম এখন ফ্ল্যাট। সেখানে আমরা হ্যাঁ অবশ্যই টয়লেট আর কিচেনটাকে দেখে নেব। বাকি কিন্তু মোটামুটি আমি পরে বলবো যে কোন ডিরেকশনে সব থেকে ভালো বেডরুম, সেটাতে আমি আসছি। এই পূর্ব দিকটাতে কিন্তু আমরা এইভাবে অ্যারেঞ্জ করতে পারি, বেডরুমে কোনো অসুবিধা নেই। পূর্ব দিকে কি ওয়াশরুম রাখা যায়? পূর্ব দিকে একটা ডিরেকশন রয়েছে যেটা আমি দেখাতে চাইছি, সেটা হচ্ছে এই যে ইস্ট অফ নর্থ ইস্ট। ইস্ট অফ নর্থ ইস্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু আমরা একটা টয়লেট সেট আপ করতে পারি, কিন্তু অন্য কোনো ডিরেকশনে আমরা অবশ্যই করব না। মানে ইস্টে করতে পারবো না, মানে ইস্টেরও তো একটা ভাগ রয়েছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইস্ট রয়েছে, ইস্ট অফ নর্থ ইস্ট রয়েছে, তারপরে ইস্ট অফ সাউথ ইস্ট রয়েছে, এরকম ডিরেকশনস রয়েছে। তো এই যে ইস্ট অফ সাউথ ইস্টেও কিন্তু আমরা টয়লেট করতে পারি। কেন? কেন কি এটা অ্যাংজাইটির ডিরেকশন, মানে ফ্লাশ করে দিচ্ছি আমরা ইস্ট অফ সাউথ ইস্ট। যেই আমরা সাউথে ঢুকে যাচ্ছি বা সাউথ ইস্টে ঢুকে যাচ্ছি, অগ্নিকোণ স্টার্ট হয়ে যাচ্ছে ইস্টের পরে। তার মানে অগ্নি মানেই হচ্ছে একটা ফায়ার এলিমেন্ট। ফায়ার এলিমেন্টে অবশ্যই আমরা কিচেনটা সব থেকে ভালো বলে মনে করি, সেই জন্য আমরা এখানে সাউথ বা সাউথ ইস্টে আমরা কিচেনটাকে সেট আপ করি। এবারে এই যে এখান থেকে শুরু হচ্ছে
সাউথ ইস্ট, সাউথ অফ সাউথ ইস্ট আর সাউথ প্রপারভাবে। নেম ফেমেরও ডিরেকশন কিন্তু এই সাউথ ডিরেকশনটা। যদি কেউ ভাবছে যে আমাদের সম্মান পাচ্ছি না আমরা, বা আমাদের কোনো রেকগনিশন হচ্ছে না, তাহলে কিন্তু সাউথে নিজের ছবি কিন্তু রাখা যেতে পারে নিজের ফেম করার জন্যে। বা আমরা অনেক সময় বলি যে যদি কেউ সাউথের দিকে কোনো প্রবলেম থাকে, ধরুন সাউথের দিকে কেউ বাথরুম করে ফেলেছেন ভুলবশত, আর তো চেঞ্জ হবে না, সেখানে আমরা কিভাবে রেকটিফাই করব? এখানে তো কিচেন হওয়ার কথা, কিন্তু ভুলবশত বাথরুম হয়ে গেছে, সেখানে আমরা রেড টেপ ইউজ করব। কেন কি এটার কালারই হচ্ছে রেড, অগ্নিতত্ত্বের জায়গা। তো বাথরুমের ক্ষেত্রে আপনারা করতে পারেন কি, একটা রেড টেপ 3 to 4 ইঞ্চেস আপনি সেই ওই বাথরুমে লক করে দিলেন। মানে টয়লেট সিটটা রয়েছে, টয়লেট সিটের ফ্লোরে আমাদেরকে 3 to 4 ইঞ্চেস আমাদেরকে কিন্তু সেই এনার্জিটাকে ব্লক করে দিতে হবে। আমরা এলিমেন্টটাকে চেঞ্জ করে দিলাম, এটা আমরা করতে পারি। যদি কারো সাউথে বেডরুম থাকে, কোনো অসুবিধা নেই। আমি তো বলবো যে দেখুন সব দিকেই আপনি করতে পারেন, যদি কেউ হয়ে গেছে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের ওই যে নিজের ফটো লাগাতে হবে। সেই বেডরুমে আপনি হয়তো নিজের ফটো লাগালেন যাতে নেম ফেমটা আপনি পাচ্ছেন, এমনি কোনো অসুবিধা নেই। সাউথে যদি বেডরুম এসেও যায় কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা, আমরা যদি আরেকটু এগোই, সাউথ অফ সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, এই যে ডিরেকশনটা সাউথ ওয়েস্ট, এইটা হচ্ছে আমাদের রিলেশনশিপের জায়গা, রিলেশনশিপ অ্যান্ড স্কিলস। এখানে বেডরুম সব থেকে ভালো। আমি সবাইকে এটাই সাজেস্ট করব, যদি কেউ যাদের বাড়ি হয়ে গেছে আলাদা ব্যাপার, কিন্তু এখনও যারা প্ল্যান করছেন, সাউথ ওয়েস্টে অবশ্যই একটা বেডরুম করবেন। কেন কি এটা রিলেশনশিপের জায়গা, সেটা আপনারাও থাকতে পারেন বা প্যারেন্টসও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাই বেডরুমের জায়গা, রিলেশনশিপের জায়গা। এই যে ডিরেকশনটা রয়েছে সাউথ অফ সাউথ ওয়েস্ট, এটা আবার এক্সপেন্ডিচারের জায়গা। এখানটা কিন্তু আপনারা মানে বাথরুম করতে পারেন, যেহেতু এক্সপেন্ডিচার মানে আমরা সেটাকে স্পেন্ডিংসের দিকে এগোচ্ছি, তো আমরা অবশ্যই সেটাকে ফ্লাশ করব। এই কিছু কিছু ডিরেকশনস রয়েছে যেখানে টয়লেট বা বাথরুম ভালো। নেক্সট যদি আমি আসি, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, ওয়েস্ট আর ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, এই পুরো ডিরেকশনটা হচ্ছে আমাদের আর্থ এলিমেন্টের জায়গা। অগ্নি থেকে আমরা চলে এলাম পৃথিবী তত্ত্বে, ওয়েস্টের ডিরেকশন। এবং অ্যাস্ট্রোলজিক্যালি ওয়েস্টের যে ডিরেকশনটা সেটা শনি কন্ট্রোল করছে। হ্যাঁ, এটা আমরা জানি একদম। তো সেখানে যারা আইটিতে কাজ করে, বা যদি ধরুন কারুর মকর লগ্ন বা কুম্ভ লগ্ন অ্যাসেন্ডেন্ট, তো তারা কিন্তু এই ওয়েস্ট ডিরেকশনটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারে। তারা নিজের অফিসের সেট আপটাকে অবশ্যই ওয়েস্টের দিকে রাখতে পারে, সেটার থেকে তাদের অপরচুনিটিস বেশি আসবে। মানে কারো যদি রাশিও হয় মকর বা কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রেও কেন কি তাদের একটা যে রাশি বা লগ্ন সেটা যেহেতু শনির সাথে কানেক্টেড, সেটাকে আমরা বাস্তুতে লিঙ্ক করছি শুধুমাত্র। এবং এই যে ডিরেকশন, এটা আমি বলবো যে অফ হোয়াইট বা হোয়াইটিশ কালার খুব ভালো, মানে নিউট্রাল থাকা যেতে পারে। এমনিও বাস্তুতে অফ হোয়াইট বা হোয়াইট কালারের কোনো সাইড এফেক্টস নেই। আপনি পুরো বাড়িতে অফ হোয়াইট বা ক্রিম কালার করুন, কোনো অসুবিধা হবে না। যখনই আপনি উল্টো পাল্টা জায়গায় রেড করছেন তখনই কিন্তু প্রবলেম হবে, সমস্যাটা তৈরি হবে। ব্লুটাও অন্য উল্টো পাল্টা জায়গায় করলে সমস্যা হতে পারে। হ্যাঁ, ব্লুটা যেহেতু ওয়াটার এলিমেন্টের জায়গা, সেই জন্য। নেক্সট যেটা, এখানে কিছু কিছু ডিরেকশনস যেমন রয়েছে, এই যে ডিপ্রেশনের একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, এটা ডিপ্রেশনের জায়গা। তো এখানেও কিন্তু আমরা বাথরুম করতে পারি, ফ্লাশ অফ করে দিচ্ছি আমরা। তো এই যে পুরো চক্রটা, এটা বাস্তুর অ্যাট্রিবিউটস। যখনই আমরা বাস্তু মতে করব না, তখন প্রবলেম আসবে। অনেকে আমি শুনেছি যারা বলে উত্তর দিকে মাথা করে শুবি না, ঘুম আসবে না, বা উত্তর দিকে মাথা করে শুতে নেই, হ্যাঁ শরীর খারাপ হতে পারে। কিন্তু বাস্তুর সাথে কিন্তু আমরা যখন রিসার্চ করছি, বা আমরা তো দেখুন যখন একটা ফর্মুলা তৈরি হচ্ছে, তার তো কিছু এভিডেন্সেস থাকতে হবে যে 100টা কেসেসের মধ্যে কতজনের হচ্ছে। যদি সেটা 20 জনের হয়, তার মানে কিন্তু সেটা ফর্মুলা নয়। যদি 100 জনেরই হচ্ছে, তার মানে সেটা কিন্তু একটা সত্যি ফর্মুলা হিসেবে আমরা গণনা করব। তার মানে আপনি কি বলছেন যে আমরা নর্থে মাথা দিয়েও শুতে পারি, অসুবিধা হবে না? হ্যাঁ, নর্থে মাথা দিয়ে শোয়াটা কোনো বাস্তু দোষ নয়। বাস্তু দোষ তখনই হবে যখন এলিমেন্টস এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। নর্থে মাথা দিয়ে শুলে আপনি কমেন্টস বক্সে আমি বলবো সবাইকে কমেন্ট করতে যে কতজনের আছে প্রবলেম হয়। অনেকে বলবে আমার তো কোনো অসুবিধা হয় না, আমি তো ঠিকই ঘুমাচ্ছি। আবার অনেকে বলবে অনেক সময় হয়। মানে এটা কিন্তু একটা ডিবেটেবল ব্যাপার। আমরা যদি একটু পুরাণের দিকটা দেখি, মানে যেটা আমরা শুনে এসেছি যে গল্পটা, যে গণেশের মাথায় যে হাতির
মাথাটি লাগানো হয়েছিল সেই হাতিটি কিন্তু উত্তর দিকে একদম, মাথা করে শুয়েছিল একদম, বলে তার একদম, মাথাটি কাটা যায়। একদম। কিন্তু প্রেজেন্ট সিনারিওতে আমরা সেটাকে রিলেট করতে পারবো না। হ্যাঁ, অনেক সময় কি হয়, আমাদের ঠাকমারা বা দিদারা বলে যে উত্তর দিকে একটা মাধ্যাকর্ষণ শক্তি, মানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডস যেটা রয়েছে সেটা উত্তর দিকেই রয়েছে, সেই জন্যে মানা করা হয়। কিন্তু বাস্তু দোষের সাথে এটার কোনো সম্পর্ক কিন্তু নেই। এবং আমরা যখন ওয়েস্ট নিয়ে কথা বলছিলাম, আমি আবারও একটু ওয়েস্টের দিকে যাই। ওয়েস্টটাকে যেহেতু ওয়েলথেরও দিক বলা হয়, গেইনস অ্যান্ড প্রফিটের ডিরেকশন, একদম। সেক্ষেত্রে একটা মানুষ কি করবেন যখন ওয়েলথ নিয়ে ভাবনা চিন্তা আসবে? তাহলে কি তাদের লকার বা টাকা পয়সার ব্যাপারটা তারা ওয়েস্টেই রাখবেন? ওয়েস্টেও রাখতে পারে এবং উত্তর দিকেও রাখতে পারেন, কেন কি কুবেরের ডিরেকশন এবং বুধের ডিরেকশন হচ্ছে উত্তর দিক। ওয়েস্টেও রাখলে কোনো অসুবিধা নেই। অনেককে আমরা সাজেস্ট করি যে যাদের উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর নেই তারা কিন্তু পশ্চিম দিকেও ঠাকুর ঘর করতে পারেন, কেন কি যে কোনো সিদ্ধ মন্দির কিন্তু পশ্চিম দিকে, মানে ফেসিং যেটা আমি বলছি। এবার ব্যাপারটা কি হয়, আমরা যখনই পশ্চিম দিকটা নিয়ে কথা বলবো, পশ্চিম দিকের ইম্পর্টেন্স নিয়ে কথা বলছি, যদি কারুর বাড়িতে পশ্চিম দিকে ধরুন কোনো মতে বেডরুম হয়ে গেছে, স্পেস নেই, আমরা কি করতে পারি, মানে পশ্চিম দিকটাকে সবসময় আমরা আপলিফট করতে চাই, উঁচু রাখলে ভালো। আমরা যেটা বাস্তুমতে বলি, তারা কিন্তু সবসময় একটা ফ্রেমে যেখানে মাউন্টেন্সের ছবি, উঁচু জায়গার ছবি, মানে গ্রিনারি রয়েছে বা মাউন্টেন্স রয়েছে, একটা মানে যে কোনো মাউন্টেন্স রিলেটেড কোনো ফ্রেম, পাহাড়ের ছবি, সেটা কিন্তু আমরা রাখতে পারি। এবার সেই ব্যাপারটাই যদি আমরা ভুল জায়গায় লাগাই, ধরুন উত্তর দিকে লাগাই, তখন কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। যেমন উত্তর দিক যেহেতু জলতত্ত্বের জায়গা, সেখানে আমরা ফাউন্টেন রাখতে পারি, খুব ভালো কাজ দেবে। সেরকমভাবেই সাউথের দিকে আমরা বজরংবলির ছবি রাখতে পারি, পঞ্চমুখী হনুমানের ছবি রাখতে পারি, কেন কি সেটা হচ্ছে আমাদের মার্সের ডিরেকশন। সাউথের ডিরেকশনটা অ্যাস্ট্রোলজিক্যালি মার্সের ডিরেকশন, অগ্নিতত্ত্বে চলে যাচ্ছে, একদম। এবং আমি আর একটা জিনিস সবসময় মানুষদের মধ্যে এটা বলতে চাইবো, সেটা হচ্ছে আমাদের নবাংশ D9 যেটা খুব ইম্পর্টেন্ট দেখা। এবং যখনই আমরা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখছি, নবাংশের ইমপ্রিন্ট কিন্তু খুব স্ট্রং হয়। যদি কোনো গ্রহ লগ্ন চার্টে নিচস্থ হয় কিন্তু নবাংশে উচ্চস্থ হয়ে যাচ্ছে, বাউন্ড টু গিভ গুড রেজাল্ট। কিন্তু এটা যদি অপোজিট হয়, লগ্নেতে যদি উচ্চস্থ হয়, নবাংশতে যদি নিচস্থ হয়, তাহলে কিন্তু বাউন্ড টু গিভ ব্যাড রেজাল্ট অনলি। নবাংশ সম্বন্ধে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, কেননা অনেকেই কিন্তু নবাংশ শুনেছেন, নবাংশটা কি সেটা জানেন না। নবাংশ হচ্ছে D9, যেটাকে ইংলিশেও বলা হয়। আমাদের 9th হাউসটাকে আবার বিভাজিত করা হচ্ছে। সেটা আমরা ম্যারেজের জন্যও কিন্তু D9 চার্টটা দেখি, মানে ম্যারেজের জন্যও ইউজ করি, আবার আমরা ভাগ্যটাকে দেখার জন্যও কিন্তু দেখি, কেন কি 9th হাউস মানেই হচ্ছে ভাগ্য, পিতা, ধর্ম, এই তিনটে জিনিস আমরা 9th হাউস থেকে দেখি। সেটাকে পুরো খুলে রেখে দেয়া হচ্ছে D9 চার্টটাতে, এবং সেটা আমি একটা মাইক্রোস্কোপিক লেভেলে দেখতে পাচ্ছি, যেটা আমি লগ্ন চার্টে কিছুটা 30 ডিগ্রির অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি 9th হাউসটাকে। যখনই নবাংশে চলে যাচ্ছি, মাইক্রোস্কোপিক লেভেলে পুরোটা দেখা যাচ্ছে, পুরো ডিটেলটা থাকছে একদম। এবং আমি দেখেছি যে যাদের গ্রহ নিচস্থ লগ্নতে, যাদের গ্রহগুলো উচ্চস্থ হয়ে যাচ্ছে নবাংশতে, তারা সেকেন্ড হাফ অফ লাইফ কিন্তু খুব ভালো তারা লিড করছে। ফার্স্ট হাফ হয়তো প্রবলেম, স্ট্রাগল আপ টু 30, কিন্তু 30-র পরে কিন্তু তাদের একটা চেঞ্জ আসবেই। এরকম কোনো এক্সাম্পল পেয়েছেন আপনি? একদম, মানে এরকম আপনি নিজেও পাবেন যে অনেকে হয়তো ক্লাস 10-এ স্টার মার্কস, 12-এ হয়তো খুব ভালো রেজাল্ট করেছে, হয়তো গ্র্যাজুয়েশনেও খুব ভালো করেছে, কিন্তু সেখানে কেরিয়ারে হয়তো কিছুই করতে পারলো না। আমাদের আশেপাশে প্রচুর এক্সাম্পলস রয়েছে। ইভেন কি এরকমও হয় যে খুব অ্যাভারেজ স্টুডেন্ট, 10-12 খুব অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু একটা বিশাল বড় মাপের চাকরি বা কোনো বিজনেস সেট আপ করে দিল সেকেন্ড হাফ অফ লাইফ। ফার্স্ট হাফে হয়তো সেরকমভাবে কিছুই করতে পারিনি। তো এখানে শুধু লগ্ন চার্ট দেখালে কিন্তু এনাফ নয়, সব সময় ডিটেলিং করতে হবে। এই যে তুমি বলছিলে যে বাস্তুর এফেক্টটা কাটানোর জন্য টেপগুলো লাগানোর কথা, প্রত্যেকটা দিক ধরে যদি আমাদের একটু বুঝিয়ে দাও। উত্তর দিক হচ্ছে জলতত্ত্বের জায়গা, ওয়াটার এলিমেন্টের জায়গা, তো সেখানে আমরা ব্লু টেপ
থেকে 4 ইঞ্চের টেপ আমরা ফ্লোরে টয়লেট সিটের চারপাশে আমরা লাগিয়ে দেবো। এটা নর্থের জন্যে। এবার যখন আমরা ইস্টের দিকে এগোচ্ছি, আমাদের ইস্টের দিকটা যেহেতু বায়ু এলিমেন্টটা কন্ট্রোল করছে, তো ইস্টের দিকে আমরা অবশ্যই গ্রিন টেপ ইউজ করব। সেম টয়লেট সিটের চারপাশে। যদি সেখানে কিচেন হয় তাহলে গ্রিন স্টোন বা গ্রিন মার্বেলের আমরা ইউজ করতে পারি। আমরা কিচেন টপে, যেটা গ্র্যানাইট টপ আমরা বলি, সেখানটা আমরা ইউজ করতে পারি যদি ভুলবশত সেখানে হয়ে যায়। যদি আমরা সাউথের দিকে এগোই, সাউথের দিকটা হচ্ছে অগ্নিতত্ত্বের জায়গা। সেই অগ্নিতত্ত্বে আমরা রেড কালারের টেপ বা রেড কালার ইউজ করতে পারবো। যদি রেড কালার কেউ ইউজ করতে নাও চায়, যে কোনো পিঙ্কিশ কালার, যেটা ডার্ক কালারের শেড, আমরা লাইট কালার সেখানে ইউজ করব না, কেন কি আগুনের যে রঙটা সেটা আমরা অবশ্যই সেখানে ইউজ করব। অরেঞ্জও ইউজ করতে পারি। অরেঞ্জও ইউজ করতে পারি, একদম। এবার যদি আমরা ওয়েস্টের দিকে আসি, আমরা ক্রিম বা হোয়াইট কালারে থাকবো, কেন কি সেটা পৃথিবী তত্ত্বের জায়গা। তাহলে সেখানে আমরা হালকা ব্রাউনিশ কালারও দিতে পারি বা হোয়াইট। হোয়াইট অ্যান্ড ক্রিম হচ্ছে সব থেকে সেফ, মানে আমরা যে কোনো ডিরেকশনে কিন্তু ক্রিম বা হোয়াইট কালার ইউজ করতে পারি। অনেকে ফটো ফ্রেম লাগানোর কথা বলেন, সে বিষয়ে কি বলবে? ফটো ফ্রেম ডিপেন্ড করছে কি ফটো ফ্রেম। যেমন যদি পঞ্চমুখী হনুমানের কোনো ফটো ফ্রেম থাকে বা ছবি থাকে, সেটা অবশ্যই সাউথ, কেন কি মঙ্গলের ডিরেকশন। যদি রিলেশনশিপকে ইমপ্রুভ করতে হয়, বা ধরুন যদি কারুর সাউথ ওয়েস্টের ডিরেকশনে বেডরুম নেই, লিভিং রুম পড়ে গেছে, সাউথ ওয়েস্টের ডিরেকশনটাই হচ্ছে রিলেশনশিপের ডিরেকশন, তো সাউথ ওয়েস্টের দিকে লিভিং রুমে আমরা কিন্তু ফটো ফ্রেম, মানে রিলেশনশিপ যেটাতে ইমপ্রুভ হবে, ফ্যামিলি ফটোগ্রাফ আমরা সেই সাউথ ওয়েস্টের ডিরেকশনে লাগিয়ে দেবো। এবং যদি আমাদের নর্থের দিকে কোনো ছবি লাগাতে হয়, তাহলে কোন ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? নর্থের দিক হচ্ছে কুবেরের ডিরেকশন এবং বুধের ডিরেকশন। তো আমরা কিন্তু গণেশজির ছবি বা লক্ষ্মীর ছবি আমরা লাগাতে পারি, কিন্তু আমি জেনারেলি প্রেফার করি যে ঠাকুর ঘরেই সব কিছু ঠাকুর থাকা উচিত। আমরা চারিদিকে দেখবেন অনেকে বাড়িতে কিন্তু ঠাকুর রেখে দেয়, তো ঠাকুর ঘরটাতেই কিন্তু ঠাকুরটা রাখা সব থেকে ভালো, কেন কি তার স্থান হচ্ছে সেখানে। উত্তর দিকে আপনি ফাউন্টেন রাখতে পারেন, বা জলের কোনো ফ্রেম, বা ধরো কোনো নদী বইছে, হ্যাঁ, একটা রিভারের কোনো রকম ফটো ফ্রেম, খুব সুন্দর একটা সিনারির একটা ফটো, সেটা আমরা উত্তর দিকে লাগাবো। আমরা মানি প্ল্যান্ট লাগাতে পারি নর্থে আমরা লাগাতে পারি, অনেকে লাগায় না। কারো বাড়িতে যদি সাউথে মানি প্ল্যান্ট থাকে, কোনো অসুবিধা নেই, কেন কি সাউথের দিকটা তো লিকুইড ক্যাশ ফ্লোরো ডিরেকশন। আমরা এখানে যখন আমরা কথা বলছি, এই যে এখানে হচ্ছে আমাদের সাউথ হচ্ছে নেম ফেমের ডিরেকশন, এবং স্পেসিফিক্যালি যদি আমি সাউথ ইস্টে আসি, সেটা হচ্ছে ফায়ার আর লিকুইড ক্যাশ ফ্লোটাকে সাউথ ইস্ট কন্ট্রোল করছে। সাউথ ইস্টের যে ডিরেকশনটা, সেটা যেহেতু লিকুইড ক্যাশ ফ্লোর ডিরেকশন, তো সেখানে আমরা মানি প্ল্যান্টটা কিন্তু রাখতে পারি, সেটাতে বাস্তু দোষ কিন্তু হচ্ছে না। আমরা যদি এবার একটু গাছপালা নিয়ে ভাবি, অনেকেই ভাবেন যে বাড়িতে গাছপালা কোন দিকে রাখবো, সেই ডাউটটা যদি একটু ক্লিয়ার করে দাও। গাছপালার যে ডিরেকশন যেটা আমরা রাখতে পারি, সেটা হচ্ছে উত্তর দিকেও রাখতে পারি, আবার পশ্চিম দিকেও কিন্তু আমরা প্ল্যান্টেশন করতে পারি। যদি মানি প্ল্যান্ট হয়, সেটা উত্তর দিকেও ভালো, আবার পশ্চিম দিকে আমরা যে কোনো প্ল্যান্টেশন করতে পারি, কেন কি এখানে একটা ওয়াটার এলিমেন্ট তো কাজ করছেই, তার সাথে সাথে পৃথিবী তত্ত্ব যেটা ওয়েস্টের ডিরেকশন, সেখানে আমরা রাখতে পারি। এন্ট্রান্সটা কোন দিক দিয়ে হবে, এটা নিয়ে একটা ডাউট মানুষের মনে কাজ করে। দেখো, যেটা আমি বলবো যে 0 ডিগ্রি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, আমাদের 4টে ডিরেকশন, মেন ডিরেকশনস, কার্ডিনাল ডিরেকশনস যেটা আমরা বলি, 0 ডিগ্রিতে খুব ভালো। যদি 0 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি সাউথ, 0 ডিগ্রি ইস্ট, 0 ডিগ্রি ওয়েস্টে হয় খুব ভালো। যদি না হয়, যদি মনে করছেন 0 ডিগ্রিতে পড়ছে না, N3 N4 যে 3 ডিগ্রি আর 4 ডিগ্রি রয়েছে, সেখানেও কিন্তু এন্ট্রেন্স খুব ভালো। সেরকমভাবেই ওয়েস্ট মানে W3 W4, সাউথের S3 S4, ইস্টের E3 E4, এই যে প্রত্যেকটা ডিরেকশনের E3 E4 ডিরেকশনসগুলো এন্ট্রেন্সের জন্য খুব ভালো। আর আমি সবসময় এটা সাজেস্ট করি যে এন্ট্রেন্সের যে গেটটা রয়েছে, সেখানে নেম প্লেটটা যেন থাকে। এটা অনেকে লেখেন না বা নেম প্লেট লাগান না, কিন্তু নেম প্লেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার বাড়ির একটা নাম দিচ্ছেন,
বা আপনারা কিন্তু সেই বাড়িটার একটা রেকগনিশন দিচ্ছেন। তো সেখানে নেম প্লেটটা খুব ইম্পর্টেন্ট, এবং বাড়ির এন্ট্রেন্সের বাইরে যদি শু রাখা যায় খুব ভালো হয়। কিন্তু মানে গেটের বাইরে জুতো রাখলে জুতো চুরি হয়ে যাওয়ার চান্স থাকবে। সেটাকে শু র্যাক বা কিছু করে, মানে যদি ফ্ল্যাট থাকে ফ্ল্যাটের এন্ট্রেন্সের বাইরে একটা কোনো জায়গা করে শু র্যাক করে রাখলে ভালো হয়। যদি একান্ত জায়গা না থাকে তখন তো অবশ্যই ভেতরে একটা কোনো ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটা কি ডিরেকশন একটু দেখে নেওয়া ভালো। অনেকের ক্ষেত্রেই আমরা দেখি, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমরা দেখি ঢুকেই পাশে সুর একটা থাকে, গেটের একদম সামনেই সুর একটা থাকে। তার মানে এটা কি ভালো নয়? না না, ভালো। কেন কি, শু র্যাক যত পাশে থাকবে, মানে এন্ট্রেন্সের পাশে বা ঢুকেই পাশে থাকবে, সেটাই ন্যাচারাল। কেন কি, আমরা ভেতরে তো শু র্যাকের অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না, ঠিক আছে? কিন্তু যদি চেষ্টা করা হবে, যদি স্পেস থাকে, মেন এন্ট্রেন্সের পাশে যদি স্পেস থাকে, অবশ্যই শু র্যাকটা সেখানে রাখাটা ভালো। এবার তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, আমরা যখন ধরো কেউ বাড়ি বানাচ্ছি, অনেক সময় ফ্ল্যাট থাকলে এগুলো জিজ্ঞেস করে লাভই নেই। ধরো কেউ বাড়ি বানাবে, সেক্ষেত্রে কোন পজিশনে কোন রুমটা হলে ভালো হয়? একদম, বাড়ি যখন আমরা বানাচ্ছি আমাদের কাছে একটা ল্যান্ড রয়েছে, এবং আমাদের কাছে খুব ভালো মানে একটা অপরচুনিটি যে আমরা বাস্তু মতে বানাতে পারবো। ফ্ল্যাটে সেটা অবশ্যই সম্ভব নয়, কেন কি আজকালকার দিনে স্পেসটা ইউটিলাইজেশন সেরমভাবে আমরা বিল্ডার্সদের সাথে করতে পারি না, প্রবলেম রয়েছে। বাড়ি বানানোর সময় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে সাউথ ওয়েস্টে যেন আমরা একটা বেডরুম করি, রিলেশনশিপটা ইমপ্রুভ হচ্ছে, সেখানে আপনিও থাকতে পারেন, প্যারেন্টসও থাকতে পারে। সাউথ ওয়েস্টের বেডরুম সবসময় ভালো। কিচেনটা যেন সাউথ অথবা সাউথ ইস্টে হয়, এবং তার সাথে সাথে আপনি স্টাডি রুম অথবা ঠাকুর ঘর নর্থ ইস্টে করতে পারেন। উত্তর দিকটা যেহেতু জলতত্ত্বের জায়গা, আমরা ফাউন্টেন রাখতে পারি বা বেডরুমও করতে পারি, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আমাদেরকে দেখতে হবে নর্থ ইস্টে কোনোভাবে যেন বেডরুমটা না পড়ে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পশ্চিম দিকেও কিন্তু আমরা বেডরুম করতে পারি। একটা ডিরেকশন রয়েছে সাউথ ওয়েস্ট, যেটা আমাদের ডিপ্রেশন বা ডিসপোজালের জায়গা, সেখানটা স্পেসিফিক্যালি আমরা কিন্তু টয়লেট করতে পারি। বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, তার রুমটা বা তার স্টাডি রুমটা কোন দিকে হলে ভালো হয়? আমি সবসময় বলবো যে উত্তর পূর্ব দিক বা উত্তর দিকে স্টাডি রুম বা তার রুম বেডরুম করাটা খুব ভালো। আর ইস্টের ডিরেকশনটাও কিন্তু খুব শুভ। আমাদের বাস্তুতে উত্তর দিক আর পূর্ব দিকটা হচ্ছে দেবের ডিরেকশন, মানে ভালো, শুভ। এবং সাউথ আর ওয়েস্টটা অবশ্যই দানবের। তো প্রত্যেকটা গ্রহ এবং প্রত্যেকটা প্ল্যানেটস, প্রত্যেকটা ভগবানকে সেভাবেই প্লেস করা রয়েছে। আমাদের বাস্তু পুরুষের একটা স্টোরি রয়েছে, যখন শিব ঠাকুর আর অন্ধকাসুরের একটা লড়াই হয়, তখন তার যে ঘাম পড়েছিল, এবং সেখান থেকেই কিন্তু বাস্তু পুরুষের নির্মাণ হয়। বাস্তু যে পুরুষ যাকে আমরা বাস্তুতে দেখি, তার মধ্যে কিন্তু পজিটিভ আর নেগেটিভ দুটো এনার্জি কিন্তু রয়েছে। এটা ডিপেন্ড করছে যে আমরা কোনটা জাগাচ্ছি। অনেক সময় আমরা দেখি আজকাল হাই রাইজগুলোতে অনেকেই বলেন যে একটা সার্টেন লেভেলের উপর গিয়ে বাস্তুর কোনো এফেক্ট থাকে না, এটা কি সত্যি? একদম একদম, মানে মোস্টলি আমি যদি বলি 7 তলা 8 তলা বা 10 তলা ম্যাক্সিমাম, তারপরে কিন্তু সেটার আর এফেক্ট থাকে না, যেহেতু আকাশতত্ত্বে চলে যাচ্ছে একদম। তো সেখানে কিন্তু বাস্তুর সেরকম এফেক্ট আমরা আর পাবো না। কিন্তু সেক্ষেত্রে কি তাদের বেশি ভাবনা চিন্তা করার দরকার থাকছে না? দরকার থাকছে না। এবার তাও যদি তারা চায় যে কোনো রকম আমরা রেমিডিস, যেটা আমি বললাম যে কালার থেরাপি হতে পারে এটা, বা টুকটাক যদি কোনো প্রবলেমস হচ্ছে তাদের, তো তারা যদি এইগুলো ইউজ করে, সেখানে কিন্তু তারা অবশ্যই বেনিফিটেড হবেন। কেন কি, সেরকমভাবে ফ্ল্যাটে তো পসিবলই না পুরোটা বাস্তুমতে করা। কেমন লাগছে আমাদের আলোচনা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবেন না কিন্তু। কোনো মানুষ যদি মনে করেন যে একটু বাজে খরচ হয়ে যাচ্ছে, একটু সেই খরচটা কমাবেন, সঞ্চয় করবেন, সেক্ষেত্রে বাড়িতে তারা কি করতে পারেন বাস্তু অনুযায়ী? হ্যাঁ, এই যে ক্যাশ লিকুইডিটি বা লিকুইড ক্যাশ ফ্লো, এটা কিন্তু আমাদের সাউথ ইস্ট যে ডিরেকশনটা রয়েছে, সেই সাউথ ইস্টের ডিরেকশনটা কন্ট্রোল করে। এই যে ফায়ার এলিমেন্ট আর লিকুইড ক্যাশ ফ্লো, এই ডিরেকশনটা আমাদের খরচ এবং টাকা পয়সাটাকে কন্ট্রোল করছে। তার মানে এই ডিরেকশনে দেখতে হবে তার কি রয়েছে। যদি কোনো রকমভাবে টয়লেট থাকে বা যদি কোনো রকমভাবে কোনো অন্য এলিমেন্ট থাকে, সেটাকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। কি রাখলে ভালো হয় সেই সমস্ত? সব থেকে ভালো যে অগ্নিকোণ, যেহেতু তার কালারটাকে যদি চেঞ্জ করা যেতে পারে, যদি ধরুন হোয়াইট কালার রয়েছে বা একদমই ধরুন কোনো নীল কালার রয়েছে, যেটা অপোজিট, মানে ফায়ার এলিমেন্টের এগেনস্টে যাচ্ছে, তাহলে অবশ্যই সেটাকে চেঞ্জ করে
পিঙ্কিশ কালার বা অরেঞ্জিশ কালার, এরকম যদি কালার ইউজ করা যায় খুব ভালো। অথবা যদি নাও করতে পারেন, একটা পঞ্চমুখী হনুমানের ছবি কিন্তু সেখানে রাখা যেতে পারে। বাস্তু দোষের কারণে কি স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হতে পারে? একদম হতে পারে, এবং সেটার ইন্টেন্সিটি কতটা হবে তাদের হরোস্কোপ বলবে। বাস্তুতে যেহেতু সাউথ ওয়েস্টটা হচ্ছে আমাদের রিলেশনশিপের জায়গা, সেই জন্যে সেখানে যদি কোনো অসুবিধা হয়, মানে সেখানে যদি কোনো টয়লেট রয়েছে বা অন্য কোনো এলিমেন্ট রয়েছে, তাহলে কিন্তু সেখান থেকে নেগেটিভ ইম্প্যাক্ট রিলেশনে পড়বে, শুধু রিলেশনে, এখানে অন্য কোনো দোষ হবে না। তো সেখানে আমরা কি করতে পারি, যদি কারুর বাথরুম পড়ে গেছে বা লিভিং রুম পড়ে গেছে, অন্য কোনো জিনিস পড়ে গেছে, সেখানে আমরা রেকটিফাই করব। কালার থেরাপি দিয়ে হোয়াইট কালারটাকে ইউজ করব, ক্রিম কালারটাকে ইউজ করব। যদি না করতে পারি, যদি কারুর ভুলবশত কোনো অন্য এলিমেন্ট পড়ে গেছে, লিভিং রুম পড়ে গেছে, সেখানে আমরা ফ্যামিলির ফটোগ্রাফ লাগাতে পারি, পুরো ফুল ফ্যামিলি যেখানে রয়েছে, রিলেশনশিপটাকে আমরা ইমপ্রুভ করছি। অনেক সময় তোমরা তো বাস্তু ভিজিটে যাও, একদম। ধরো কেউ একটা জমি কিনবে, তোমরা কি কি দেখো সেখানে গিয়ে? প্রথম সেখানে অবশ্যই জমির যে লেআউটটা, যে কীরকম টাইপের জমি, সেটা গোলাকার জমি, স্কোয়ার জমি, ট্রায়াঙ্গুলার জমি না রেক্ট্যাঙ্গুলার জমি, জমিটা কি, লেআউটটা কি। যেমন ট্রায়াঙ্গুলার জমি আমরা খুব একটা ভালো বলে মনে করি না, শূন্যতা দেয়। এবং তার সাথে সাথে মাটি চেকিং, মানে সেই যে বাস্তুর যে মাটিটা রয়েছে সেটা কেমন, সেখানে কোনো রকম সমস্যা রয়েছে কিনা, যে থাকবে বা যে কিনবে তার কোনো অসুবিধা হবে কিনা, তার একটা বিধি রয়েছে, তার একটা প্রসেস রয়েছে, জিওপ্যাটিক প্রেস রয়েছে, মানে আমাদের যে এনার্জি লেভেলটা, থার্মাল এনার্জি যেটা আমরা দেখি সেই সয়েল টেস্টিংয়ের থেকে, সেখান থেকে কিন্তু অনেকটা জানা যায়। এরপরে যখন বাড়িটা বানানো হবে, সে যাতে ভালোভাবে থাকতে পারে, বাস্তু মতে যেটা থাকতে হবে, সেগুলো কিন্তু আমরা সেই সাইট ভিজিটে অনেকগুলো কাজ করি। এবং তার সাথে সাথে অরা চেকিং, যেটা আমি আগেও দেখিয়েছি, যে সেখানের এনার্জিটা কতটা পজিটিভ, 90 ডিগ্রি পজিটিভ, 180 ডিগ্রি পজিটিভ না 360 পজিটিভ, খুবই পজিটিভ। যদি খুব কম এনার্জি থাকে, খুব কম এনার্জি যদি পজিটিভ থাকে, আমরা অবশ্যই সেটাকে বলি যে আপনারা অন্য বাড়ি বা অন্য ল্যান্ড আপনারা দেখতে পারেন, খুব একটা পজিটিভ কিন্তু দেখতে পাচ্ছি না। যদি খুব পজিটিভ থাকে তাহলে খুবই ভালো। অনেক সময় বলা হয় যে ওই কর্নারের ল্যান্ডগুলো না নেওয়াই ভালো, মানে সত্যি এরকম কিছু হয় কি? কর্নারের ল্যান্ডটা অ্যাভয়েড করা বলে, মানে এটা অবশ্যই, মানে অনেকে বলে, কিন্তু দেখতে হবে যে কর্নারেরও একটা পার্ট রয়েছে। যদি ধরো একটা কর্নারের ল্যান্ড কিন্তু সেখানে 3 কোণা রাস্তা মিলছে বা 2টো রাস্তা বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা পুরোপুরি কর্নার হলো না। কর্নারটা একদমই যদি কর্নারের জমি হয়, এবং ওই যে বললাম কিছু কিছু স্পেসিফিকেশন দেখতে হবে, তার আশেপাশে কি রয়েছে তার উপর ডিপেন্ড করছে। শেষ বাড়িটা হলে আমি নেব না সেটা। একদম, যদি সেটা রাস্তা বা প্লেন রাস্তার কর্নার বাড়ি হয় এবং সেখানে অ্যাডজাসেন্ট অনেকগুলো রোডস যায়, সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই। যিনি বাড়িটা কিনছেন তার জন্ম ছকের সঙ্গে সবটা কি মিলিয়ে দেখা হয় একটা বাড়ি কেনার সময়? একদম, যদি দেখা হয় খুব ভালো। যে ওনার, তার রাশি লগ্ন কি, তার সাথে যদি বাড়ির লেআউটটা বা ডিরেকশনসগুলো যদি ম্যাচ আপ করানো হয় খুব ভালো। যেমন আমি প্রথম থেকে শুরু করি, যদি কেউ মঙ্গলের রুলিং প্ল্যানেট, মানে যদি ধরো মেষ লগ্ন থাকে, তাহলে সে মঙ্গলের জাতক বা জাতিকা হচ্ছে, তো মঙ্গলের ডিরেকশন হচ্ছে সাউথ, তার সাউথের ডিরেকশনটা অবশ্যই লাকি, সে সেখানে কিন্তু ভালো মতন বেডরুম করতে পারে, তার কোনো এফেক্ট ফেলবে না। এখানে ওনারের কথা হচ্ছে, অনলি ওনার। এবার যদি সে শুক্রের জাতক বা জাতিকা হয়, মানে বৃষ বা তুলা এরকম, তো সেখানে কিন্তু তার জন্য সব থেকে শুভ স্থান হচ্ছে সাউথ ওয়েস্ট। কেন কি সাউথ ওয়েস্ট হচ্ছে শুক্রের ডিরেকশন, রিলেশনশিপের ডিরেকশন। এরকমভাবেই মিথুন বা কন্যা বুধের দ্বারা রুল, এবং বুধের যে ডিরেকশন সেটা হচ্ছে উত্তর দিক, তার জন্য উত্তর দিকটা হচ্ছে সব থেকে শুভ, ভালো। সেখানে সে বেডরুম করতে পারে, সে তার অফিস স্টেবল করতে পারে, যত তার শুভ কাজ সে কিন্তু উত্তর দিকটাতে করতে পারে। নেক্সট হচ্ছে কর্কট। কর্কট মানেই হচ্ছে চন্দ্রের দ্বারা রুল, এবং তার ডিরেকশন হচ্ছে নর্থ ওয়েস্ট আমাদের বাস্তুতে, যখন আমরা অ্যাস্ট্রোবাস্তু করছি। নেক্সট যদি আমি চলে আসি, সেটা হচ্ছে সিংহ, তার মানে হচ্ছে সান ইজ দ্য রুলিং প্ল্যানেট। এখানে রবির ডিরেকশন হয়ে যাচ্ছে ইস্ট, তার জন্য ইস্টার্ন ডিরেকশনটা কিন্তু ভালো। নেক্সট যদি আমি বলি শনির ডিরেকশন, মকর আর কুম্ভ, এই দুটো রাশি শনি দ্বারা রুল, এবং শনির যে ডিরেকশন বাস্তুতে সেটা হচ্ছে পশ্চিম দিক, স্টেবিলিটি দিচ্ছে, প্রফিটস গেইনস দিচ্ছে। সে তার স্টাডি টেবিলটা বা অফিস টেবিলটা সেখানে করতে পারে। এবং সব থেকে ভালো যারা আইটি সেক্টরে রয়েছে
টেকনিক্যাল বা যদি কোনো ইঞ্জিনিয়ারিং জবে থাকে তার জন্য ওয়েস্টের ডিরেকশনটা কিন্তু ভালো। বা ধরুন কোনো বিজনেস করছে পেট্রোল পাম্পের মালিক, কেন কি শনি মানেই তেল, পেট্রোল পাম্প, বড় বড় মেশিনস, তাহলে পশ্চিম দিকটা তার জন্য কিন্তু ভালো। মীন রাশির ক্ষেত্রে যেটা বৃহস্পতি কন্ট্রোল করে, বৃহস্পতির ডিরেকশনটা হচ্ছে নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিক। তাহলে উত্তর পূর্ব দিক তার জন্য সব থেকে শুভ। সে সেখানে স্টাডি টেবিল করতে পারে, বেডরুম করতে পারে, বেডরুমের মধ্যে একটা কর্নারে সে কিন্তু পড়াশোনাটা করতে পারে। এই যে পুরো বৃহস্পতি, শনি, শুক্র, মঙ্গল, চন্দ্র, এই যে এতগুলো গ্রহ, এই গ্রহের সাথে যখন আমরা বাস্তুকে কানেক্ট করছি, যে ওনার তার রাশি বা তার লগ্নর কথা আমরা বলছি যখন, তো সে যদি সেই মতে তার বাড়ির ভেতরটাকে সাজায়, সেটা কিন্তু খুব খুব লাভদান হবে, মানে সে কিন্তু লাভ পাবে। আমরা সাউথের বাড়িগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখি যে তারা ব্রহ্মস্থানটা খালি রাখেন, হয়তো সেখানে তুলসী মঞ্চ রয়েছে বা একটা জলে রাখার মতন একটা কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এটা কি মানে বাস্তু অনুযায়ী খুব ভালো? খুব ভালো। যদি আমি তোমাকে দেখাই, এই যে এটা হচ্ছে মিডল পোর্শনের ব্রহ্মস্থান, ঠিক আছে? তো ব্রহ্মস্থান সবসময় কিন্তু খালি থাকা দরকার। আমরা সবসময় বলি যখন আমরা বাস্তু করি, সেটা ফ্ল্যাট হোক বা বাড়ি, সেখানে ব্রহ্মস্থানে যেন কোনো পিলার না চলে আসে। একটা পিলারের একটা ওয়েট রয়েছে, সেরকমভাবেই কোনো সিঁড়ি যাতে না থাকে, কেন কি সিঁড়ির একটা 5,000-6,000 কেজি একটা ওয়েট রয়েছে। তো ব্রহ্মস্থান হচ্ছে আমাদের হিউম্যান বডিতে আমাদের নাভি যেমন মিডল পোর্শন, সেখানের একটা ইম্পর্টেন্স রয়েছে, সেরকমভাবেই বাস্তুর যে মিডল পোর্শন ব্রহ্মস্থান, সেটা খালি থাকা ভালো। এবং সাউথ ইন্ডিয়ানসরা এত বাস্তু মানে তাদের কোনো বাস্তুর দোষ বলে আমি বার করতেই পারি না। মানে যখন কোনো সাউথ ইন্ডিয়ান ক্লায়েন্ট কনসালটেশন করে, তাদের বাস্তু অ্যাপ্রুভড পুরো সব কিছু থাকে। এবং সন্ধেবেলা তারা কিছু কিছু বাস্তুর রিচুয়ালস করে, যেমন বাড়ির বাইরে আলপনা দেওয়া, তারপরে প্রদীপ জ্বালানো, এগুলো কিন্তু ওরা মানে। বাস্তুতে মিরর বা আয়নার কতটা গুরুত্ব রয়েছে? খুব খুব গুরুত্ব, কেন কি মিররটা হচ্ছে একটা রিফ্লেকশনের একটা কাজ করছে। এবং আমরা সবসময় বলি পশ্চিম দিকে যদি মিরর হয় খুব ভালো। এবার যদি পশ্চিম দিকে কারোর মিরর না হয়, সেখানে আমরা রেকটিফিকেশন করি। অনেক সময় আমরা দেখতে পারি যে বেডের অপোজিটে মিরর, মানে আপনি যখন বেডে বসছেন তার অপোজিটে যদি মিররটা থাকে, অবশ্যই আপনি বেডে বসে দেখতে পাচ্ছেন নিজেকে, সেটাকে অবশ্যই ঢেকে রাখা উচিত। যদি সেই মিররটা ওপেন থাকে, আমরা বলি ঢেকে রাখতে, বা কোনোভাবে কোনো দরজা সিস্টেম করে দিতে যাতে মিররটা দেখা না যায়, কেন কি ওটা একটা বাস্তু দোষ। আপনি যখন বেডে বসে মিরর দেখছেন, সেটা কিন্তু একটা বাস্তু দোষ, সেটাকে রেকটিফাই করি এবং ঢেকে রাখার ব্যাপারটা বলা হয়। এবার ধরুন কারোর অন্য কোনো ডিরেকশনে যদি মিররটা থাকে, আমাদের কাছে এরকম প্রচুর কেস স্টাডিজ রয়েছে যাদের পশ্চিম দিকে থাকে না, অনেক মানুষেরই থাকে না, সাউথের দিকে রয়েছে বা নর্থের দিকে রয়েছে। সেখানে কিন্তু যদি তাদের হরোস্কোপ পারমিট করে বা যদি তাদের হরোস্কোপ উইক থাকে, তখন কিন্তু সুপার ন্যাচারাল এলিমেন্টস, মানে স্পিরিটের ব্যাপারটা, তার হয়তো সে খুব ভালো ছিল, হঠাৎ করে তার এমন কোনো ফিলিংস এলো বা একটা পার্টিকুলার কোনো এজে সে হয়তো নর্মাল নেই, সে হয়তো একটা উগ্র হয়ে গেছে, তার মধ্যে রাত্রির হলে একটা উগ্রতা বাড়ছে, সে হয়তো কাউকে দেখতে পাচ্ছে। কেন কি যখনই মিররটা আমরা অপোজিট ডিরেকশনে রাখছি বা বাস্তু দোষ ক্রিয়েট করে ফেলছি, তখন কিন্তু এই রিফ্লেকশনের প্রবলেমটা আমাদের হচ্ছে এবং সেখান থেকে বাস্তু দোষ ক্রিয়েট হচ্ছে। বাস্তু দোষ ক্রিয়েট হওয়ার পরে সেই স্পিরিটটাকে আমরা রিফ্লেক্ট করে ইনভাইট করছি, কিন্তু সবার ক্ষেত্রে সেটা হবে না, সেটা ডিপেন্ডিং অন দি হরোস্কোপ। এটার একমাত্র রেমেডি হচ্ছে মিররটাকে ঢেকে রাখা, বন্ধ করে রাখা, যাতে রিফ্লেকশনটা ব্যাক হয়ে না যায়। এই রেমেডিটা আমরা করতে পারি। তোমরা তো অনেক সময় এরকম বাস্তু ভিজিটে যাও, মানে মিরর নিয়ে কি কি সমস্যা দেখো? মিরর নিয়ে যে সমস্যাটা মেনলি হয় সেটা হচ্ছে হেলথ প্রবলেমস খুব হয় এবং অপরচুনিটিসে প্রবলেম হয়। মানে জব পাচ্ছে কিন্তু জয়েন করতে পারছে না, রিপিটেডভাবে হয়তো এক্সাম দিচ্ছে, 2-3 মার্কসের জন্য হচ্ছে না। মেনলি এখানে অপরচুনিটিসে বাধা বা হেলথ ইস্যুসও কিন্তু মিরর থেকে আসে। কি সেটা হরোস্কোপ বলবে, অ্যাস্ট্রোবাস্তু কানেক্টেড। মেনলি এখানে কিন্তু অপরচুনিটি। আমাদের সবসময় জানতে হবে যে আমাদের যে ঘটনাগুলো ঘটছে, সেটা আমরা যখন বাস্তু ভিজিটেও যাই বা আমরা যদি প্ল্যানটাকেও ডিটেলিং করি, এখানে কিন্তু একটা পাস্ট লাইফের সাথে কানেকশন রয়েছে। আমরা জানি যে কর্ম হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে সঞ্চিত কর্মা, একটা হচ্ছে প্রারব্ধ কর্মা, আর একটা হচ্ছে আগামী কর্মা।
কর্ম 3 ভাবে বিভাজিত। সঞ্চিত কর্মা মানেই হচ্ছে অ্যাকিউমুলেশন অফ কর্মা, যেই ব্যাগেজটা আমরা পূর্বজন্ম থেকে আনছি। এরপরে আগামী কর্মা মানে যেটা এখন আমরা করিনি, করব। আর একটা হচ্ছে যেটা হচ্ছে প্রারব্ধ, যেটাকে কেউ বদলাতে পারবে না, আমাদেরকে সঞ্চিত কর্মারই একটা পার্ট ভোগ করতেই হবে। এই 3 রকমের কর্ম। এবারে যদি আমরা বিস্তারিতভাবে এটাকে ভাগ করি আমাদের হরোস্কোপের সাথে, আমরা দেখব রাহু কেতু প্লেজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন দিস পাস্ট লাইফ রিলেশন। কেন কি রাহু আর কেতু হেড অ্যান্ড টেল। কেতু হচ্ছে একটা মিস্টিরিয়াস প্ল্যানেট, হিডেন একটা প্ল্যানেট, স্পিরিচুয়াল একটা প্ল্যানেট, যার মাথা নেই, শুধু শরীর রয়েছে কেতু। এবং কেতু কিন্তু আমাদের প্রত্যেকজনের এক্সপার্টাইজ, আমরা পূর্বজন্মে যেটা করে এসছি, আমাদের যে নলেজ, যেটা আমরা আগের জন্মে পড়ে এসছি, করে এসছি, সেটা হচ্ছে কেতু। রাহু অন দি আদার হ্যান্ড আমাদের ইলিউশন, আমরা কিছু পেতে চাইছি এ জন্মে, আমাদের একটা হাঙ্গার, একটা অ্যাম্প্লিফায়ারের মতন আপনাকে সেই জিজ্ঞাসাটা বাড়িয়ে দেবে। রাহু ফার্স্ট হাউস, কেতু 7th হাউস, যদি আমরা এইভাবে ভাগ করি। রাহু যখনই লগ্নে বসলো, আপনার প্রচুর স্বপ্ন, আপনি একটা ইন্ট্রোভার্ট হবেন না, মানে আপনি এক্সট্রোভার্টই হবেন। এবং রাহু কি আপনাকে সোশ্যালি প্রচণ্ডভাবে অ্যাক্টিভ করে দেবে, আপনার মধ্যে একটা খিদে থাকবে নিজের জন্যে কিছু করার। কেন কি লগ্ন মানে হচ্ছে তনুভাগ, আমরা নিজে স্বয়ং। কেতু মানেই হচ্ছে 7, মানে আপনার আর্ধেক অংশটা 7th হাউসে রয়েছে। আপনার স্ট্রেংথ কোথায়? আপনার পার্টনার, ম্যারেজ। তাহলে ম্যারেজের পরে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবেই হবে। এবার ডিপেন্ড করছে কেতু নিচস্থ না উচ্চস্থ, কিন্তু আমরা এটাতে যাচ্ছি না, আমরা শুধু অ্যাভারেজ রাহু কেতুর হাউসেস নিয়ে কথা বলবো। একেবারেই। তার মানে বাস্তুর সঙ্গে বলো বা মানুষের জীবনের সঙ্গে তার পূর্বজন্মটাও জড়িয়ে রয়েছে তুমি বলছো। কেন কি পূর্বজন্মের সাথে কানেকশন বলেই আপনি এই হরোস্কোপে সেই প্ল্যানেটসগুলো পেলেন এবং সেই বাস্তুটা পেলেন। আপনারই হরোস্কোপে শনি কেন নিচস্থ, এটাও তো একটা কোয়েশ্চেন। তার উচ্চস্থ, আপনারই কেন নিচস্থ? এই যে কোয়েশ্চেন্সগুলো মানুষ কখনো ভাবে না। মানুষ সবসময় কিন্তু রেমিডিজ বা সলিউশনের খোঁজে আছে, কিন্তু হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ? আমার এই জন্মের পারপাসটা কি? আমি কেন এসছি? আমাদের একটা বইতে বৃহৎপরাশর হোরা শাস্ত্রতে লেখা রয়েছে যে জন্ম লগ্নম ফলম কর্ম জননম, মানে আমাদের যে জন্ম ছক, দ্যাট রিফ্লেক্টস মেনি পাস্ট সাইকেল অফ রিবার্থ, যেটা আমরা জন্ম নিয়েছি, তো সেটার রিফ্লেকশনটাই কিন্তু আমাদের হরোস্কোপ। মানে ওই জন্ম ছকে বোঝা যায় একটা ট্রেন্ড পাই, বিকজ অ্যাস্ট্রোলজি ওয়ার্কস অন দি প্রেডিকশন। নাথিং ইজ অ্যাবসলিউট, উই ক্যান ফাইন্ড অ্যান ইন্ডিকেশন যে আপনি কোন কাজের সাথে যুক্ত ছিলেন, আপনি কি করেছেন। অনেক সময় দেখা যায় হরোস্কোপে যে কেউ হয়তো কাউকে মেরেছে বা কেউ হয়তো কোনো হত্যা করেছে, সেটা অ্যানিমাল হত্যাও হতে পারে, হিউম্যান হত্যাও হতে পারে, সে হয়তো সেই রিলেটেড কষ্ট পাচ্ছে। কেউ কনসিভ করতে পারছে না, চাইল্ডলেসনেস বা যে কোনো প্রবলেম হচ্ছে, মেডিকেল হেল্প নিচ্ছে, কিন্তু তার রিজনটা কি? পঞ্চম ঘর হচ্ছে পূর্বপুণ্য ঘর। পঞ্চম ঘর থেকে আমরা পূর্বপুণ্য দেখতে পাই। পঞ্চম ঘর আমাদের সন্তান ধারণের ঘর, আমাদের এডুকেশনের ঘর, এবং তার সাথে সাথে আমাদের স্টামাকের, মানে আমাদের স্টামাকের পোর্শনটাকেও কন্ট্রোল করছে। তো সেখানে ধরো কেতু রয়েছে, তার মানে তার রিলেশনশিপে কিন্তু একটু হলেও কমপ্লিকেশন আসবে, এবং হতে পারে যদি কেতু খুব খারাপ থাকে সন্তান ধারণেও সমস্যা হতে পারে। তার মানে পাস্ট লাইফে সে হয়তো কোনো বাচ্চার সাথে কোনো ভুল, কোনো হয়তো মিসবিহেভ করেছে, হয়তো মেরেছে বা কোনো কিছু করেছে। তার কি করা উচিত? হোয়াট ইজ দ্য পেন্ডিং কর্মা? রিলিজ করার জন্যে তাকে বাচ্চাদের সেবা করা উচিত। বুধ হচ্ছে একটা বাল্যগ্রহ, আমরা কিডিশ প্ল্যানেট বলি, তার সাথে লিঙ্কড। সে যেন এ জন্মে বাচ্চাদেরকে যেমন ফুড ডিস্ট্রিবিউশন করতে পারে, টু রিলিজ দ্য কর্মা, সে অ্যাডাপ্ট করতে পারে। তার যদি কোনো সিরিয়াস প্রবলেম হয়েছে, অ্যাডাপ্ট করুন। অ্যাডাপ্টের মতন তো আমার মনে হয় যে আর কোনো ভালো কাজই নেই। তার হয়তো প্রবলেম হচ্ছে, কিন্তু আমার তো মনে হয় ধারণ তো ঠিক আছে, কিন্তু যাদের ধারণ হচ্ছে না, যাদের কোনো প্রবলেম রয়েছে, তারা অ্যাডাপ্ট করুন, সেবা করুন।
আপনি বই খাতা দিন, যারা নিডি রয়েছে আপনি সেবা করুন। বাচ্চাদের সেবার থেকে কিন্তু আপনার সেই পেন্ডিং কর্মাটা রিলিজ হবে। যাদের মাল্টিপল ম্যারেজ ফেলিওর, মানে অনেক সময় হয় একবার ডিভোর্স হয়েছে, তারপরে তারা বিয়ে করলো, ঠিক হচ্ছে, কিন্তু অনেকের হয় 2বার 3বার ডিভোর্সের একটা হিস্ট্রি রয়েছে। তার মানে দ্যার ইজ সামথিং রং। আপনার বারবার রিলেশনশিপে কেন প্রবলেম তার মানে সেটা মানে আমাদের পাস্ট লাইফের সাথে কানেক্টেড, একদম কানেক্টেড। যখন কোনো জিনিস রিপিটেড ভাবে হবে, সে কিন্তু কিছু বলতে চাইছে। আমাদের হরোস্কোপেও কিন্তু সেম। লগ্ন চার্টে যদি কোনো গ্রহ কোনো রাশিতে থাকে, নবাংশাতে সেম রাশিতে রয়েছে, সেটাকে আমরা বর্গোত্তম বলি। আবার D60তেও যদি সেম রাশিতে রয়েছে, সেই প্ল্যানেটের কনজাংশন বা সেই প্ল্যানেটটা কিন্তু কিছু বলতে চাইছে, তাই জন্যেই সেই রিপিটেডভাবে সেম রাশিতে রয়েছে। সেরকমভাবেই যদি রিপিটেড ম্যারেজ ফেলিওর হয়, আপনার কিন্তু একটা পেন্ডিং কর্মা রয়েছে আপনার পার্টনারের প্রতি। আপনি সেটাকে বোঝার চেষ্টা করুন। এটা যদি আমি জবের সাথে লিঙ্ক করি, কেন কি আজকালকার একটা খুব কমন প্রবলেম, সেটা হচ্ছে জব না পাওয়া বা রিপিটেড ফেলিওর হতে পারে, ক্লিয়ার না করা। এখানে অবশ্যই রাহু কেতুর অ্যাক্সেসটা দেখতে হবে। আমি আমার প্র্যাকটিসে ম্যাক্সিমাম দেখেছি যাদের 10th হাউস, আমাদের কর্মের ঘর, 10th হাউসে কেতু থাকে, চন্দ্রের সাথে থাকুক, মঙ্গলের সাথে থাকুক বা যেভাবেই থাকুক, রাশিটা ইম্পর্ট্যান্ট। কিন্তু কেতু যখনই থাকছে, জবে সুইচ করতে কিন্তু বাধ্য করবে। মানে আপনি একটা কাজ করতে করতে চেঞ্জ করে অন্য কোনো একটা কাজ করা। কেন কি আপনার কেতু মানে এক্সপার্টাইজ, যেটা আপনি লাস্ট জন্ম থেকে ক্যারি করছেন, সেটাতে যতক্ষণ আপনি যাবেন না, আপনি কিন্তু ওই আগে অনেক কাজ করাবে, কিন্তু ফাইনালি আপনার জায়গা সেটা নয়। আপনাকে সেই জায়গাতেই যেতে হবে। এইভাবে আমরা রাহু কেতুর অ্যাক্সিসটাকে কিন্তু পাস্ট লাইফের সাথে লিঙ্ক করি। এবং এটা আমি দেখেছি যে মানুষ যদি তাদের পেন্ডিং কর্মাটা বুঝে যায় যে আমার কি করণীয় এই লাইফে, তাহলে কিন্তু তাদের সেবামূলক কাজ বা সেই রিলেটেড প্রবলেমের সাথে যদি তারা জুড়ে যায়, তারা কিন্তু অর্ধেক প্রবলেম কর্মের থ্রু দিয়েই মাইনাস করে দিচ্ছে। তাদেরকে হয়তো আর কিছুই করতে হচ্ছে না। তুমি খুব ইন্টারেস্টিং একটা টপিকে ঢুকলে। মানে আমরা বাস্তু নিয়ে কথা বলছিলাম, বাস্তুর সাথে আমাদের পাস্ট লাইফ কানেক্টেড, আমাদের জন্ম ছকের সঙ্গেও আমাদের পাস্ট লাইফ কানেক্টেড। মানে এটা কিন্তু একটা মানে নতুন বিষয়, এটা নিয়ে আমরা সবসময় আলোচনা করি না। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন কারুর ধরো 8th হাউসে কেতু রয়েছে। 8th হাউস ইজ অ্যাবাউট অকাল্ট সায়েন্স, রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজ, যারা পিএইচডি করছে, বা অ্যাস্ট্রোলজি, সাধনা। 8th হাউস হচ্ছে একটা মারিয়ানা ট্রেঞ্চের মতন, যার অন্ধকার কোনো শেষ নেই, তুল নেই কোনো। এবারে মার্স কেতুর কম্বিনেশন বা কেতু রয়েছে। অনেকে বলবে, অনেক অ্যাস্ট্রোলজার বলবে যে আপনার অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, কেন কি 8th হাউস হচ্ছে আয়ু ভাগ, আপনার কোনো মিসহ্যাপ হতে পারে, অঙ্গ কেটে যেতে পারে, অনেক রকম প্রেডিকশন করতে পারে। কিন্তু এই রকম মানুষ যদি অ্যাস্ট্রোলজি করে বা অ্যাস্ট্রোলজি রিলেটেড কোনো সাবজেক্টের সাথে জুড়ে যায়, বা তিনি রিসার্চ করুক, এরকম কোনো পার্সন যে রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্কের সাথে যদি জুড়ে যায়, তার কিন্তু সেই ফাঁড়া দুর্ঘটনাটা এমনিই কমে যাবে। কেন কি তাকে কেতু এটাই বলছে যে আপনার পাস্ট এক্সপার্টাইজ সেটা, আপনি সেটাতে যান, কারণ কি আপনি সেটা করে এসছেন, আপনার সেটা ছিল। তো এইভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা যতক্ষণ বুঝবো না, আমরা কিন্তু কর্মের জায়গাটাতে স্ট্রাগল করব। আমি এরকম প্রচুর হরোস্কোপ দেখেছি যাদের 10th লর্ড 8th হাউস, দশমপতি অষ্টম ঘরে। খুব বাজে হরোস্কোপ অনেকে বলে, কিন্তু বাজে বা ভালো বলে কোনো হরোস্কোপ হয়ই না। ইট ডিপেন্ডস অন দি পারসেপশন ওয়ান ক্যারি। আপনি কোন অ্যাঙ্গেল থেকে বাজে বলছেন। ব্লুমিং কেরিয়ার হয় তাদের, একটা বড় মাপের নেতা হতে পারে সে, দশমপতি অষ্টম ঘরে, পাবলিকের জন্য কাজ করতে পারে সে, পাবলিক স্পিকার হতে পারে, স্পিরিচুয়াল স্পিকার হতে পারে সে। খারাপ এবং ভালো বলে কোনো হরোস্কোপ হয় না। প্ল্যানেটস ফল দেবে মহাদশাতে। যদি কারুর কেতুর মহাদশা চলে, সে অবশ্যই অকাল্টের দিকে ইন্টারেস্টেড হয়ে যাবে। তুমি পাস্ট লাইফের কথা বলছো, এখন তো নাকি মানুষ পাস্ট লাইফও দেখতে পায় নিজের। এই বিষয়টা নিয়ে তোমার কোনো আইডিয়া আছে? সেটাকে পিএলআর বলে। পাস্ট লাইফের ব্যাপারে যে থেরাপিটা আছে, পিএলআর আছে, আকাশিক রেকর্ডও রয়েছে। কিন্তু পিএলআরটা আমি করি না, বাট হ্যাঁ এটা হয়। মানুষ নিজেই কিন্তু পাস্ট লাইফটা এক্সপিরিয়েন্স করতে পারে থ্রু পিএলআর, বাট পিএলআরটা খুব সেন্সিটিভ, সবার জন্যে নয়। আপনারা হরোস্কোপ সবাই দেখাতে পারেন, কিন্তু পিএলআরটা, যেমন কারুর সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার রয়েছে, অটিস্টিক চাইল্ড, তাকে পিএলআর করাই যাবে না।
কেন কি সে তো সাইকোলজি স্টেবলই নয়। তাকে যদি পাস্ট লাইফে নিয়ে যাওয়া হয় সে তো কোনোভাবে একটা ট্রমাটাইজ হয়ে যাবে, কেন কি ও অনেক কিছু দেখবে যেটার পরে সে স্টেবিলিটি পাবে না। কেন কি পাস্ট লাইফে যাওয়া এবং আসা, সেই ইভেন্টসগুলোকে দেখা, সেটার জন্য সাইকোলজিক্যালি স্টেবল থাকতে হবে। যারা ডিপ্রেশনে ভুগছে, যাদের কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, তাদের পিএলআর সাজেস্ট করা হয় না। কিন্তু হরোস্কোপ থেকে আমরা অনেকটা ট্রেস পাবো, যেটা সবাই দেখাতে পারে। তুমি মাঝে একবার পেন্ডিং কর্মার কথা বললে, এই বিষয়টা ঠিক কি? পেন্ডিং কর্মা মানেই হচ্ছে আমাদের অসম্পূর্ণ কাজ। পেন্ডিং কর্মা, আমরা জানি যে কর্ম 3 রকমের হয় এবং সেখান থেকে পূর্বজন্মের কিছু লোন, যেটাকে আমরা বলবো ডেপথ, যেটা আমরা ক্যারি করছি এই জন্মে, সেটা আমরা রাহুকেতু থেকে দেখি। যদি কারুর লগ্নে রাহু থাকে, তার মানে তার যে বেটার হাফ, তার কাছে অর্ধেক পাওয়ার রয়েছে। তার পেন্ডিং কর্মাটাই হচ্ছে তার পার্টনারের প্রতি দায়িত্ব। এটা যদি সেকেন্ড হাউসে চলে আসে, ধরুন রাহু সেকেন্ড হাউস আর কেতু তাহলে হয়ে যাবে হচ্ছে 8th হাউসে। এবারে এই রকম জাতক বা জাতিকারা তারা কিন্তু পয়সা কি করে ইনকাম করব, কেন কি সেকেন্ড হাউস মানেই হচ্ছে ইনকামের ঘর, আমাদের কুটুম্ব স্থান। সবসময় একটা মাইন্ডে থাকবে যে কি করে টাকা কামানো যেতে পারে। শেয়ার মার্কেট করতে পারে এরা, এরকম জাতক বা জাতিকারা ট্রেডিং করতে পারে। এবং কেতু রয়েছে 8th হাউসে। রাহু বলবে টাকা কি করে ইনকাম করতে হবে। কেতু কি ইন্ডিকেশন করবে, টাকার জন্যে তোমাকে কিন্তু রিসার্চ করতে হবে, মার্কেট স্টাডি করতে হবে, পড়াশুনো করতে হবে। এরকম আকাল্টেও কিন্তু তারা আসতে পারে, যেহেতু কেতুটা 8th হাউসে রয়েছে। তাহলে নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিফোর ইউ ডু দি ইনকাম। তো এই যে রাহু কেতুর অ্যাক্সিস, এখানে কিন্তু তারা ঘুরতে থাকবে, মানে ইনকাম আর রিসার্চ, মার্কেট স্টাডি। মানে এটা তার পেন্ডিং কর্মা। পেন্ডিং কর্মা মানে তারা তাদের মাইন্ডটাই সেভাবে অ্যাক্টিভেটেড থাকবে যে আমি কিছু কি করে করব। ফ্যামিলির সাথে প্রচণ্ড অ্যাটাচড থাকবে, সেকেন্ড হাউস রাহু। পয়সা ইনকাম করার ব্যাপার সব সময় মাথায় থাকবে। অনেকে হয় দেখবে খুব স্যাটিসফাইড লাইফ থাকে, আমি যতটা ইনকাম করছি আই এম ভেরি স্যাটিসফাইড, বাট নট ফর দিস পার্সন। মানে এরা কিন্তু সবসময় আরও করব, আরো চাই ব্যাপারটা থাকবে রাহু। এবারে যদি অ্যাক্সিসটাকে আমি চেঞ্জ করে দেই, 3 and 9, রাহু যদি 3rd-এ থাকে এবং কেতু যদি 9th-এ থাকে। 9th হাউস মানেই হচ্ছে ভাগ্য, পিতা, ধর্ম। আর 3rd হাউস হচ্ছে আমাদের সিবলিংস, মানে আমাদের কাজিনস, আমাদের হাতের পোর্শন, মানে আমাদের কর্মক্ষমতাটাকে ডিনোট করছে। এরা কিন্তু খুব আলসি টাইপের হবে, খাটতে চাইবে না। মানে ওই যে রাহু ইলিউশন ক্রিয়েট হবে কিন্তু খাটতে চাইবে না। আর কেতু বলবে না খেটে তো কোনো জিনিস পাওয়া যায় না। কেন কি 9th হাউস মানে হচ্ছে ভাগ্যের ঘরে, ভাগ্য বদলাতে গেলে খাটতে হবে। এবং এদেরকে সিবলিংস বা ভাই বোনেদের সাথে রিলেশনশিপটা কিন্তু ভালো করা উচিত। রাহু 3rd হাউস, রাহু যখনই 4th হাউসে আসছে, কেতু তখন 10th হাউসে চলে যাচ্ছে। 10th হাউস মানে হচ্ছে কর্মের ঘর। 10th হাউসে কেতু থাকলে প্রফেশন কিন্তু চেঞ্জ হয়। একটা কাজ করতে করতে আর একটা কাজে যাওয়া, সুইচ করা, ব্রেক দেবে কাজে। হয়তো ট্রান্সফার হতে পারে, ট্রান্সফারেবল জব যদি থাকে, বা একটা কোনো প্রফেশন অন্য কোনো প্রফেশনের দিকে চলে গেল। রাহু 4th হাউসে থেকে কি বলবে, হোমসিক, বাড়ির প্রতি একটা হোমসিকনেস কিন্তু রাহু 4th হাউস দেয়। এবং এরা বড় গাড়ি, বড় বাড়িও করে, কেন কি 4th হাউস হচ্ছে আমাদের বাড়ি, গাড়ি, মাতার স্থান। নেক্সট যদি আমি অ্যাক্সিসটা চেঞ্জ করে দিই, 5 আর 11, পঞ্চম ঘরে রাহু। আমি দেখেছি মাল্টিপল রিলেশনশিপস, বা একটা রিলেশনশিপে তারা সন্তুষ্ট নয়, কেন কি 5th হাউস মানেই রিলেশনশিপ। এদের একাধিক রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার কিন্তু একটা চান্সেস থাকে। এবং পেটের সমস্যা, কেন কেন কি রাহু মানেই হচ্ছে যে একটা ইলিউশন ক্রিয়েট করবে, একটা প্রবলেম দেবে। কেতু যখনই 11th হাউসে আসছে, গেইনস এবং প্রফিট, সোশ্যাল সার্কেল, সে পাস্ট লাইফে কিন্তু সেই সোশ্যাল সার্কেল থেকে কিছু পজিটিভ জিনিস পেয়েছে। রাহু এখানে, রাহুর যে কাজ সেটাকে সমাজের সামনে আনা, তার পেন্ডিং কর্মা এখানেই কিন্তু নির্ধারিত। সে যদি এই জিনিসটাতে ওয়ার্ক করে এবং পেটের সমস্যা বা স্টামাক রিলেটেড প্রবলেমটাতে একটু কন্ট্রোল করে, রিলেশনশিপগুলোতে না গিয়ে, কেন কি রাহু সবসময় একটা ইলিউশন ক্রিয়েট করবে এবং রিলেশনশিপ আপনি আপ আসবে। কিন্তু সে যদি সেদিকে চলে যায়, তাহলে কেতুর কথাটা তো সে বুঝতে পারছে না।
তার জন্য একটা ভালো লাইফ ওয়েট করছে, সোশ্যাল সার্কেল। হ্যাঁ, নিজের পেন্ডিং কর্মাটা যদি জানা যায় তাহলে সেই একদম মতো তাই। লাইফটাকে চালানো একদম। যায়। আমরা যখনই পেন্ডিং কর্মাটা বুঝে যাচ্ছি, কেতুর অ্যাক্সেসটা খুব ইম্পর্টেন্ট, যে আমি পাস্ট লাইফ থেকে আনছিটা কি। রাহু সবসময় ইলিউশন ক্রিয়েট করার জন্য বসে রয়েছে যে না না কি হবে ওটা করে, কিন্তু কেতু বলবে না, করতে হবে। এবং আমাদের শাস্ত্রেতে যেটা আছে যে যতক্ষণ পেন্ডিং কর্মা রিলিজ হবে না আমাদের কিন্তু রিবার্থ হতে থাকবে। 6th-এ ধরো রাহু রয়েছে আর 12th-এ হচ্ছে কেতু, তাহলে 6th হাউস হচ্ছে আমাদের কোর্ট কেস, আমাদের লিটিগেশন, আমাদের ডিজিজ এবং তার সাথে সাথে শত্রুতা। এবং 12th হাউসে কেতু আমরা অ্যাস্ট্রোলজিক্যালি জানি যে মোক্ষার একটা রাস্তা। কেতু 12th হাউসে বলে এটাই লাস্ট জন্ম, অনেকে মানে বলতে হয়তো শুনেছ, কিন্তু ভালো করে যদি আমরা দেখি এক্সপেন্ডিচারের হাউসও কিন্তু 12th হাউস, এবং তার সাথে সাথে বেড প্লেজারের হাউসও কিন্তু 12th হাউস। তাহলে 12th হাউস একটাই হাউস, সে এতগুলো ফিচারকে দেখাচ্ছে। সে যদি কিছুই না করে সে কি এমনি মোক্ষ পেয়ে যাবে? না, এখানে তাকে কিন্তু 6th হাউসের কথাটাও ভাবতে হবে। 6th হাউস রাহু আমরা সবসময় বলি যে অপশনস দেয়, এবং ম্যাটার্নাল সাইড মানে মাসি বা মায়ের দিক থেকে কোনো রকম আঘাত পাওয়া, বা মায়ের দিক থেকে কোনো রকম কোনো আনন্যাচারাল ডেথের একটা হিস্ট্রি থাকা, এটাও কিন্তু জানা যায়। রাশি ইম্পর্টেন্ট, কোন রাশিতে রয়েছে, এবং এদের পেন্ডিং কর্মা আমার মনে হয় যেটা 12th হাউস কেতু করে, নিজের এরিয়াতে এক্সপার্টাইজ হওয়া। যেটা তারা করছে তাদেরকে কিন্তু সেটা পুরো করতে হবে, না হলে কিন্তু মোক্ষ হবে না। শুধু 12th হাউস কেতু মোক্ষ দিতে পারে না। আপনি যদি আপনার পেন্ডিং কর্মাটাকে ফুলফিল করছেনই না তাহলে কিন্তু হবে না। মানে এই রাহু কেতুর অ্যাক্সেসটাকে যদি আমরা বুঝতে পারি, আমরা পারপাস অফ লাইফটাকেও কিন্তু বুঝতে পারছি। এবং আমি প্রচুর মানুষ দেখেছি 12th হাউস কেতু, তারা কিন্তু একটা স্পিরিচুয়াল এমনিই হয়, মানে তাদের মধ্যে এই জিনিসটা কাজ করবে। 9th হাউস কেতু অ্যান্ড 12th হাউস কেতু, কেন কি 9th হাউসটাও কিছুটা হলেও স্পিরিচুয়ালিটি, ধর্মের একটা ব্যাপার, এবং 12th হাউস তো মোক্ষার রয়েছেই, কিন্তু তার জন্যে তাকে অবশ্যই স্পিরিচুয়াল হতে তো হবে। সে যদি এখন নিজের থেকে সেই রাস্তায় না আসে, তাকে এমনিও টানবে, কেন কি তার একটা পাস্ট লাইফের কানেকশন রয়েছে, কিন্তু এক্সপার্টাইজ হতে হবে, তাকে অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, শেখার সময় তার ইজি হবে। যখন কোনো জিনিস আমরা শিখতে শুরু করি, যদি সেটা পাস্ট লাইফের সাথে কানেক্টেড হয়, আমাদের একটু ইজি হয়। আমরা ভাববো যে এটা তো হয়তো আমি অনেক দিন ধরেই জানি, আমার খুব একটা মুশকিল হচ্ছে সমস্যা না, হবে না। একদম, কেন কি এটা রিলেটেড। কিন্তু যখনই আমরা সেই এরিয়াটা ধরতে পারবো না, আমাদের খুব ডিফিকাল্টিজ আসবে, কেন কি সেটা হয়তো এরিয়াই নয় আমাদের, আমরা ভুগছি। যেটা আমি বললাম, মাল্টিপল ম্যারেজ ফেলিওর বা রিলেশনশিপে প্রবলেম, হয়তো সেই ব্যক্তিটা আপনার জন্য ছিলই না, হয়তো পাস্ট লাইফে কোনোভাবে কানেকশন ছিল, সে এসছে এবং সেটা আপনাকে ভোগ করতেই হতো, তারপরে তার রোল শেষ হয়ে গেছে, সে চলে গেছে, কিন্তু সেই ভোগান্তি ব্যাপারটা প্রারব্ধ, আপনাকে ভোগ করতেই হবে, সেটা কিছু করার নেই। উই কান্ট চেঞ্জ দ্যাট। আমরা কি করতে পারি? অ্যাস্ট্রোলজিক্যালি আপনাকে গাইড করতে পারি। ইটস লাইক আ জিপিএস সিস্টেম, আপনাকে একটা গাইডেন্স দেওয়া, আপনি কোথায় কিভাবে ভালোভাবে যেতে পারবেন, ড্রাইভটা আপনাকেই করতে হবে। একেবারেই। আমরা এবার তাহলে চলে আসি যে 7th হাউসে যদি রাহু থাকে। 7th হাউস রাহু আমি দেখেছি যে রিলেশনশিপ নিয়ে একটা অ্যাটাচমেন্ট খুব বেশি থাকে, এবং কেতু যখনই লগ্নে হয়ে যাচ্ছে একটু ইন্ট্রোভার্ট বানাচ্ছে, এবং তার সাথে সাথে নিজের ওপরে কিছু পেন্ডিং কর্মা রয়েছে যেটা আপনি অসম্পূর্ণ করে রয়েছেন পাস্ট লাইফ থেকে। আপনাকে নিজের প্রতি একটুখানি ভালো করে ভাবা, নিজেকে বোঝা, সেলফ ইন্ট্রোস্পেকশনের দরকার। কেতু যখনই লগ্নে বসছে, সেলফ ইন্ট্রোস্পেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমি সবাইকে বলি। অনেকে বলে মাইগ্রেনের সমস্যা হয়, কেতু লগ্নে থাকলে প্রবলেম হয়, মানে হেলথ যেহেতু কন্ট্রোল করছে, কিন্তু সবার নয়, ডিপেন্ডিং অন দি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ। বাট দ্য মাস্ট থিং ফর এভরিওয়ান দোজ হু হ্যাভ কেতু ইন দি লগ্না ইজ সেলফ ইন্ট্রোস্পেকশন। সেটাই কিন্তু আপনাকে পেন্ডিং কর্মা থেকে রিলিজ করবে। নেক্সট যদি আমরা একটু অ্যাক্সিসটা চেঞ্জ করে দেই, কেতু ইন দ্য 2nd হাউস, রাহু সেখানে 8th হাউসে চলে আসছে। কেতু 2nd হাউসে কিন্তু ঠিক উল্টো, রাহু যখন 2nd হাউসে ছিল টাকা পয়সার সাথে একটা ইলিউশন ছিল, কেতুর কিন্তু কোনো সম্পর্ক থাকবে না, স্যাটিসফাইড লাইফ,
সেকেন্ড হাউস কেতু, এবং তারা একটু ফ্যামিলির সঙ্গে ডিট্যাচও থাকতে পারে, তাদের সেরকম কোনো অ্যাটাচমেন্ট বা ইলিউশন ক্রিয়েট হবে না। এবং রাহু যখন 8th হাউসে বসছে, তারা কিন্তু বিদেশের সাথে কানেকশন করতে পারে, ফরেন ট্রাভেলস করতে পারে, ফরেন কানেকশনস করতে পারবে। 8th হাউস আর 12th হাউস রাহু কিন্তু ফরেন কানেকশনস দেয়। অ্যাক্সিসটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দেই, কেতু 3rd হাউস আর রাহু হচ্ছে 9th হাউস। 9th হাউস রাহু একটা খুব ইন্টারেস্টিং কম্বিনেশন, কথা শুনবে না। 9th হাউসে যাদের রাহু থাকে তাদের আমি দেখেছি যে শুনবে সবার, করবে নিজের, একটু অবাধ্য হবে। তো তাদের এই জায়গাটাতে একটু ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে। আর 3rd হাউসে যখন কেতু রয়েছে, তো সিবলিংস বা কর্মক্ষমতা, তাদের যে হার্ডওয়ার্কটা রয়েছে তাদেরকে একটু বাড়ানো উচিত, ইনক্রিজ করা উচিত, পোটেনশিয়াল রয়েছে। কেতু যখনই 4th হাউসে আসছে, রাহু 10th হাউসে আসছে। 10th হাউস রাহু ইজ গুড ডিপেন্ডিং অন দি রাশি, কিন্তু কেতু যখন 4th আসছে, এখানে কিন্তু মায়ের হেলথ নিয়ে একটু ট্রাবল হতে পারে। মায়ের হেলথ, কেন কি ওই যে বললাম 4th হাউস হচ্ছে আমাদের মা, আমাদের নার্চারিং ব্যাপারটা থাকে। তো কেতু যখন 4th হাউসে হচ্ছে, তখন কিন্তু তাদের একটা খুব ইনটিউশন পাওয়ারও কাজ করে। এটা 6th হাউস রাহুও, 6th হাউস কেতুও করে, কিন্তু 4th হাউসে যখন কেতু থাকছে তখন কিন্তু ইনটিউশনটা খুব ভালো হয়, এবং মায়ের ইনটিউশনও খুব ভালো হয়। মানে মা হয়তো কিছু অ্যালার্ট করছে আগের থেকে, হয়তো দেখা গেল যে পরবর্তীকালে মায়ের কথাটাই ঠিক হলো। তো কেতু ইন দ্য 4th হাউস। আর পেন্ডিং কর্মা যদি হয়, তাদের ওয়ার্কোহলিক হয়, মানে যেহেতু 10th হাউসে রাহু হয়েছে, একটু ওয়ার্ক শিডিউলটাকে ঠিক করা উচিত। ওয়ার্কোহলিক হলে হবে না, একটু ফ্যামিলিকে টাইম দেয়া, একটু বাড়িকে টাইম দেয়া, কেন কি কেতু সেখানে বসে রয়েছে 4th হাউসে, আর রাহু হচ্ছে 10th হাউস, ওয়ার্কোহলিক বানাচ্ছে, 6 ঘন্টার জায়গায় হয়তো 10 ঘন্টা কাজ করছে। কেতু যখন 5th হাউসে আসছে আর রাহু তখন 11th হাউসে যাচ্ছে। 11th হাউস হচ্ছে প্রফিট আর গেন্সের হাউস, আর 5th হাউস কেতু, যেটা বললাম সন্তান হতে কোনো প্রবলেম হতে পারে, কিন্তু কার দৃষ্টি পড়ছে, যদি বৃহস্পতির অ্যাসপেক্ট পড়ে হবে না প্রবলেম, যদি কোনো রাশি ভালো পেয়ে যায়, কনজাংশন ভালো পেয়ে যায়, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি কেতু খুব খারাপ থাকে তখন কিন্তু সন্তান ধারণে প্রবলেম হতে পারে, ইভেন কি এডুকেশনেও ব্রেক হতে পারে। মানে অনেক সময় হয় 12th করার পরে বিজনেসে ঢুকে গেল, আর হয়তো পড়াশুনোটা কমপ্লিট হলো না, কেন কি কেতু ব্রেকস দেয়। তো এটা পেন্ডিং কর্মা হচ্ছে, তাদেরকে যেখান থেকে প্রবলেমটা আসছে, পেটের প্রবলেম হচ্ছে বা এডুকেশনে ব্রেক হচ্ছে বা সন্তান হতে প্রবলেম হচ্ছে, তাদের সেই রকম রেমিডিস করা উচিত। যেমন ধরুন, যেটা আমি আগেও বললাম, যে সন্তান ধারণের প্রবলেম হলে বাচ্চাদের জন্যে কিছু করা, এগুলো করা যেতে পারে। রাহু 11th হাউস গেন্স। নেক্সট যদি অ্যাক্সিসটা আমি চেঞ্জ করে দিই, 6th আর 12th, কেতু 6th হাউসে ইনটিউশন পাওয়ারটাকে প্রচণ্ড বাড়িয়ে ফেলে, তারা শত্রু নাশ করতে পারে। মানে যদি কারোর গুপ্ত শত্রু থাকে, কেতু 6th হাউসে একটু গুপ্ত শত্রু দেয়, কিন্তু তাদের কিছু করতে পারবে না, কেন কি কেতু 6th হাউসে খুব ভালো কাজ করে। রাহু 12th হাউস ফরেন ট্রাভেলস দেয়। আমরা বলি রাশি যদি ভালো থাকে, ফরেন সেটেলমেন্ট, ফরেন ট্রাভেলস দেবে। এই যে পুরো ব্যাপারটা রাহু কেতুর অ্যাক্সিস এবং আমাদের পাস্ট লাইফের সাথে একটা কানেকশন যদি আমরা বুঝতে পারি, আমরা কিন্তু সেইভাবে এগোতে পারবো। হ্যাঁ, একেবারেই। যেটা আমি বুঝলাম যে আমাদের পাস্ট লাইফও আমাদের এই জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে, এবং যেটা প্রারব্ধ সেটা আমাদেরকে ভুগতেই হবে, সেটা আমাদেরকে এক্সপিরিয়েন্স করতে হবে। আমাদের যেটা বললাম ব্যাগেজ, মানে শুধু খারাপ কর্ম ভুগতে হবে না, আমাদের কিছু ভালো কর্মও রয়েছে যেটা কিন্তু আমরা উইথড্র করছি। সুখ আর দুঃখ দুটোই আছে, আমরা সেটা ভুগছি। এমন নয় যে শুধু দুঃখই আমরা পাবো, সুখও তো আছে। তো সেটাকে নিয়েই জীবন। এবং আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব এই পডকাস্টের থ্রু দিয়ে, যে পারপাস অফ লাইফটা জানুন, তাহলে কিন্তু আপনার জার্নি অফ লাইফটা খুব ইজি হবে। একেবারেই। মানে শুধুমাত্র বাস্তু দেখলে হবে না, শুধুমাত্র জন্মছক দেখলে হবে না, সবকিছু মিলিয়ে একসঙ্গে দেখতে হবে। অ্যাস্ট্রোলজি একটা গাইডেন্স। আপনার অ্যাস্ট্রোলজারের কাছে আসছেন বা আপনি ভেবেছেন যে একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, এটাই অনেক বড় কথা। আপনি একটা গাইডেন্স চাইছেন, এবং সেখানেই তো আপনার থিঙ্কিংটা বদলে গেল, যে আপনি একটা গাইডেন্স চাইছেন কোন দিকে গেলে ভালো হবে। হ্যাঁ, কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে না, একটা রাস্তা দেখানো সম্ভব। একদম। এটা একটা গাইডেন্সের মতন নিতে হবে। আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, ম্যাক্সিমাম পিপল দে আস্ক ফর রেমিডিস, তাহলে কি করব যে এটা হয়ে যাবে। এই যে হয়ে যাবে ব্যাপারটা,
এইখানেই প্রবলেম। কেন আপনি জিজ্ঞেস করেন না যে আমার পারপাস অফ লাইফ কি? এগুলো নিয়ে তাহলে আমরা পরের পডকাস্টে আলোচনা করব। আজকে অনেক কিছু জানলাম। আশা করি যে তুমি যেরকমটা বলছো যে মানুষজন কেন নিজের লাইফের পারপাস জানতে আসেন না, আস্তে আস্তে হয়তো এগুলোও চেঞ্জ হবে। একদিন মানুষ শুধু নিজের জীবনের পারপাস জানতেই অ্যাস্ট্রোলজারদের কাছে যাবে। খুব ভালো লাগলো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ থ্যাংক সো ইউ সো মাচ। মাচ, থ্যাংক ইউ।